ইভানের সম্মানিত বাবা মিস্টার সাখাওয়াত মির্জা। ইভার আম্মু এগিয়ে গিয়ে সালাম কালাম করছে। দীর্ঘ 2 মাস পর কানাডা থেকে ফিরেছে উনি। অফিসের কোনো এক প্রজেক্টের কাজে কানাডা গিয়েছিল। এতদিন পর সন্তান পিতাকে পেয়ে আর স্ত্রী স্বামীকে পেয়ে হাসি খুশিতে মেতে উঠল পুরো বাড়ি। এক মুহূর্তের জন্য আমি মনোমুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছিলাম আর মনে মনে আওড়াচ্ছিলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর দৃশ্য, কি সুন্দর পরিবার, এক টুকরো ভালোবাসার মহল যেন। এসব ভাবতে ভাবতেই আমার চোখ ছলছল করে উঠল। মনের ভেতর উত্থাল ঢেউয়ের তীব্রতা হয়তো এখনই চোখের যুগলের বাঁধ ভেঙে পানি উপচে পড়বে। এমন সময় শম্পা আমার মনের অবস্থা বুঝতে পেরে আমাকে অন্য কৌশলে হাসানোর চেষ্টা চালালো। আর যাই হোক, শম্পা সম্পূর্ণ আমাকে জানে। সে জানে আমার মনের সূক্ষ্ম সেই পিতৃহীন পরিবারহীন বেঁচে থাকার যন্ত্রণা। তাই আমাকে অন্যমনস্ক করার উদ্দেশ্যে বলে উঠলো, আরে একটু দেখ, ওই সাদা কাউয়াটা কি রে এটা? আমি এতক্ষণ খেয়ালই করি নাই যে মিস্টার সাখাওয়াতের সাথে খুব সুন্দর একজন অষ্টাদশী কিশোরী এসেছে, যে কিনা এখন ইভানের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে ইভা আর মিসেস কোহিনুরের সাথে কথা বলায় ব্যস্ত। ইভান মেয়েটাকে খুব বেশি পছন্দ করছে বলে মনে হচ্ছে না। সে কেবল একটু পরপর খুব লুকিয়ে আর চোখে আমাকে দৃষ্টিতে রাখার চেষ্টা করছে। এত কিছু খেয়ালে এনেই আমি শম্পার উদ্দেশ্যে বললাম, কাউয়া কি? এগুলো কি ভাষা? সুন্দর করে কথা বলতে পারিস না? মেয়েটা নিশ্চয়ই ওদের রিলেটিভস হবে, আর সে যথাসম্ভব সুন্দরী, পুরো একটা বিদেশিনী পুতুল। তার সৌন্দর্যকে সম্মান দে। এই শুরু হয়েছে তোর জ্ঞান দেওয়া। শম্পা মুখ ভেঙিয়ে এইসব বললেও মনে মনে খুশি হয়েছে এটা দেখে যে আমি আর আগের মোটে নেই। যদিও আমি এসব ভেবে পেয়ে কষ্ট পাবে, কারণ এইটা তো তার জন্মগত কষ্ট, এক প্রকার সাথী হয়ে গেছে এই কষ্ট। কারণ এটা কি সাময়িক হতে পারে? ইভা বলেছিল মেহমান কারা আসবে সেটা নাকি সারপ্রাইজ, কিন্তু আমার বোধগম্য হচ্ছে না যে এটাতে সারপ্রাইজের কি হলো। সারপ্রাইজের খুঁজে পাচ্ছি না। তাই জিজ্ঞেস করার জন্য শম্পা অধৈর্য হয়ে ইভাকে ডেকে বসলো। ইভা আচমকা ডাক পেয়ে কিছুটা দৌড়ে এসে বলল, এই সরি বাবা আর জেসিকে পেয়ে আমি তোমাদেরকে ভুলে গিয়েছিলাম। এগুলো বলেই দুজনের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল সবার সামনে। আমার বিন্দু পরিমাণ ইচ্ছে ছিল না সবার সামনে গিয়ে পরিচিত হওয়ার, তবে এভাবে জোরাজুরি করারটাও ভালো দেখায় না বিধায় আসতেই হলো। মিসেস কোহিনুর পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমাকে দেখিয়ে দিয়ে বলল, এটা হচ্ছে ইরতিজা রহমান, আমাদের আশ্রম স্কুলের শিক্ষিকা, আর এটা হচ্ছে শম্পা আহমেদ, ইরতিজার বন্ধু। ওরা দুজনেই আমাদের উত্তরের দোতলা ভবনটাতে থাকে। আমি আর শম্পা সালাম দিয়ে পরিচয় পর্ব শেষ করতে চাইলেও তা হতে না দিয়ে ইভা বলে উঠল, শোনো আর একজন আছে তো পরিচয় হওয়ার। বলেই জেসির দিকে তাকিয়ে বলল, জেসি, তুমি তো তাদের পরিচয় পেলে তো? এবার ঋতুপু আপু আর শম্পা আপু, শোনো, এটা হচ্ছে আমার একমাত্র ফুবির মেয়ে, কানাডা থেকে আগত জেসিকা রহমান জেসি। এন্ড আরেকটা সিক্রেট হলো, এটা হচ্ছে ভাইয়ার স্পেশাল মেহমান। বলেই হিহি করে হেসে উঠল। ইভার কথা শুনে ইভান চমকে উঠল, আর কিছু মুহূর্তের জন্য থেমে গিয়ে ভাবলো, তার মানে ইভা ভুল করে জেসিকে স্পেশাল মেহমান ভেবে বসে আছে, কিন্তু এটা তো সত্যি না। জেসি যে আসবে সেটা ইভান জানতো না। তাকে সারপ্রাইজ দিবে বলে হয়তো ইভাও না জানিয়ে লুকিয়েছে, কিন্তু ইভান একটুও সারপ্রাইজড হয় নাই। ইভার এই একটা সমস্যা, ছোটখাটো বিষয়গুলো ও সারপ্রাইজের কাতারে ফেলে রাখে। এগুলো মনে মনে ভাবলেও এই মুহূর্তে মুখ ফুটে কিছুই বলতে পারলো না। ইভার বলা কথাটা শুনেই আমি কেমন স্তব্ধ হয়ে গেলাম। আমি চাচ্ছি নিজেকে স্বাভাবিক রাখার, কিন্তু পারছি না। খুব অস্বস্তি হচ্ছে এটা ভেবে যে আমার কেন এরকম লাগছে এই সামান্য একটা কথাতে। এটা তো খুব স্বাভাবিক, কিন্তু আমি স্বাভাবিকভাবে কেন নিতে পারছি না। ইভান খুব স্নিগ্ধ নয়নে লুকিয়ে বাঁচিয়ে আমার পানে তাকাল। আমার দৃষ্টিও ইভানের দিকে হতেই দুজনেই যেন পুনরায় চমকালো। আমি ইভানের চোখের ভাষা বোঝার চেষ্টা করলাম। অনেক কিছুই জানা হয়ে গেল আমার, আবার অনেক কিছুই অজানা রইল। তবে কেন জানি আমার ভয় পেলাম এটা ভেবে যে তাহলে জেসি কি আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি? ছি, এসব আমি কি ভাবছি?
সে কেন তৃতীয় ব্যক্তি হতে যাবে? আর হলে হোক, তাতে আমার কি? আমি বা কে? এসব মিথ্যা সান্ত্বনা দিয়েও মনকে শান্ত করতে পারলাম না আমি। সব রকম অস্বস্তি বাদ দিয়ে আমি একপাশে চুপটি করে বসে আছি। শম্পা তড়িঘড়ি করে ইভাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ইভা, তুমি যে বললে আমাদের জন্য নাকি সারপ্রাইজ আছে? এই জেসিকা, জেসি না হয় ইভান ভাইয়ের স্পেশাল গেস্ট হতেই পারে, কিন্তু আমাদের জন্য কি স্পেশাল আছে শুনি? ইভাকে কিছু বলতে না দিয়ে ইভান বলে উঠল, ভালো কিছুর জন্য একটু ওয়েট করতে হয়। খুব তাড়াতাড়ি যেগুলো পাওয়া যায় ওগুলো স্পেশাল হতেই পারে না। জেসি গদগদ কণ্ঠ নিয়ে বলে উঠল, তুমি আমার জন্য অনেক সময় ওয়েস্ট করেছো, তাই না ইভান ভাইয়া? কি করবো বলো, তোমাদের শহরে যে পরিমাণ ট্রাফিক জ্যাম। জেসিকার আগ বাড়িয়ে ন্যাকামো দেখে মনে মনে বিরক্ত হলো ইভা। এবারও ইভা কিছু বলার সুযোগ পেল না। ইভান বলে উঠল, তুমি যে আসবে সেটাই আমি জানতাম না, সো এখানে ওয়েট করার প্রশ্নই আসে না। জেসি ভীষণ অপমান বোধ করলেও সেটা প্রকাশ না করে আবারও বলে উঠল, ইভান ভাইয়া, আমি আসাতে তুমি বুঝি খুশি হও নাই? আমি যে আসবো সেটা তো জানতে না, তার মানে আমাকে দেখে তুমি সারপ্রাইজ হয়েছো? বলেই নিজে নিজে লজ্জা পাচ্ছে। উপস্থিত সবাই যে বিরক্ত হচ্ছে তার ন্যাকামোতে, সেটা প্রকাশ করতেও পারছে না কেউই। জেসির ন্যাকামো কমাতে ইভান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, খুশি হওয়া না হওয়ার কি আছে? মেহমান আসলে কে অখুশি হয় শুনি? লাস্ট কথাটা আমার দিকে তাকিয়ে বলল। তাদের অপ্রকাশ্য তর্ক বিতর্কের মাঝে এসে উপস্থিত হলো লতা ও তার শ্বশুরবাড়ির ছোট ফ্যামিলি, হাজবেন্ড, শ্বশুর, শাশুড়ি আর ছোট ননদ। আমি আর শম্পা কোন রকমে দৌড়ে গিয়ে লতাকে জড়িয়ে ধরলাম। কতদিন পরে প্রাণপ্রিয় বান্ধবীর সাথে দেখা। এই ছিল তাহলে আমাদের সারপ্রাইজ। তবে সারপ্রাইজ পেয়ে আমি ভীষণ খুশি হলাম। লতার শাশুড়ির সাথে মিসেস কোহিনুরের একটা ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত হয়ে যায়। রক্তের কোনো সম্পর্ক না, তাও তারা খুব ঘনিষ্ঠ। লতার শাশুড়ি ভাই ডেকেছে মিস্টার সাখওয়াত মির্জাকে, সেই থেকেই তাদের সম্পর্ক। তাই এখন লতা আর তার হাজবেন্ড তাদেরকে মামা মামি বলেই ডাকে। আমার কাছে ক্লিয়ার হলো যে ওই দিন গাড়িতে ইভানি ছিল। বান্ধবীকে পেয়ে জমিয়ে আড্ডা দেওয়া হলো। এরপর খাওয়া দাওয়ার পাট চুকিয়ে লতাদের বিদায় দিতে হলো। একটা জরুরি কাজ থাকায় খুব তাড়াতাড়ি বিদায় নিল ওরা। জেসি একটু বেশি ঢলঢলি করছে ইভানের সাথে। সবাই একসাথে কথা বললেও সেই কেবল ইভানকে নিয়েই কথা বলে, আর বাকি সবাইকে ইগনোর করে। আমার এসব ন্যাকামো সহ্য হচ্ছে না, তাই নিজের রুমে চলে আসলাম। এসে বিছানায় শুয়ে পড়লাম। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। কি হচ্ছে এসব আমি হিসাব মেলাতে পারছি না। হাজার রকম চিন্তা ভাবনা করতে করতে একসময় ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। দুপুর পেরিয়ে বিকাল হলো। এখন প্রায় সন্ধ্যা। আকাশে গোধূলি নেমে এসেছে। সন্ধ্যা হওয়ার জন্য কেবল মাগরিবের আজানের দরকার। ঘুম থেকে উঠে আমি ব্যালকনিতে গিয়ে বসলাম। আশেপাশে চোখ বুলিয়েও শম্পার দেখা মিলল না। হঠাৎ মনে পড়ল রুমে থাকাকালীন সময়ে শম্পা আমারে ডাকছিল, কিন্তু গভীর ঘুমে থাকায় শম্পার ডাক ঝাপসা শুনলেও চোখ মেলতে পারে নাই আমি। এখন শম্পাকেও খুঁজে পাচ্ছি না। কই গেল মেয়েটা? এসব ভাবতে ভাবতেই গেটে নজর গেল। ইভা, শম্পা, ইভান, জেসি সহ সবাই বাহির থেকে এদিকেই আসছে। আমি বুঝে গেলাম ওরা কোথাও ঘুরতে গিয়েছিল বোধহয়। এক মুহূর্তে আমার মাথাটা গরম হয়ে গেল। রাগে শরীর কাঁপছে, তাও চুপটি করে ঠায় দাঁড়িয়ে রইলাম। দোতলা হওয়ায় নিচতলা থেকে আমাকে স্পষ্ট দেখতে পেল ওরা। দেখে ইভা ডাকলো, ইরতু আপু, নিচে আসো। আমি শুনেও না শোনার ভান করে অন্যদিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু ইভা থামছে না। সে সমানে ডেকেই যাচ্ছে। তাই আমি জোর করে হাসার চেষ্টা করলাম আর বললাম, আমার ভালো লাগছে না, শরীরটা বেশি ভালো না, তোমরাই আড্ডা দাও। কথা বলে হন হন করে চলে গেলাম রুমে। শম্পা বুঝতে পারলো আমার সম্পূর্ণ রাগ থেকে এইভাবে এই কথাগুলো বলল। তাই শম্পা এক মুহূর্ত দেরি না করে দৌড়ে রুমে চলে আসলো। রুম লক করা ছিল ভেতর থেকে। প্রায় 4-5 বার নক করার পর আমি দরজাটা খুলে দিয়েই ফের গিয়ে বিছানার উপর বসলাম উল্টো দিকে ফিরে। শম্পার দিকে তাকালামও না। শম্পা আমাকে ভীষণ বুঝতে পারে। আমি রাগ করলে কিভাবে রাগ ভাঙাতে হয় সেটাও জানে। তাই শম্পা চুপ করে আমার পাশে বসে খুব স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, কিরে, কি অসুস্থ তুই? ওষুধ খেয়েছিস? আমি নিঃস্ব, কোনো জবাব দিচ্ছি না। শম্পা জানে চুপ করে থাকলে রাগ থেকে যাবে।
চুপ করে থাকার চেয়ে চিৎকার চেঁচামেচি করাও ভালো, তাহলে ভেতরের রাগটা বের হয়ে আসে। তো এখন আমাকে কথা বলানোর জন্য আমাকে আরো এগিয়ে দেওয়ার উদ্দেশ্যে শম্পা বলল, তোর এত ডাকাডাকি করলাম, উঠলি না, আমরা কত মজা করলাম। আমি রাগে দুঃখে দুই হাতে মুখ থেকে কান্না করা শুরু করলাম। শম্পা থমথমে অবস্থায় পড়ে গেল। মেয়ে মানুষ এমনই, তারা কখন কি করে বোঝা বড় দায়। অনেক কঠিন পরিস্থিতিও চোখের পানি লুকিয়ে সামনে এগোতে পারে, আবার অনেক সময় সামান্য বিষয়টাও যেন নিতে পারে না। আর কিছু কিছু মেয়ে তো আছেই, অল্পতে খেতে দেয়, আবার অনেকে অতি রাগে দুঃখে অভিমানেও কান্না করে ফেলে। শম্পা খুব সযত্নে আমাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, ঋতু পাখি, কি হয়েছে? নারীর মন ভীষণ নরম, একটু আশ্বাস পেলেই সব রাগ অভিমান ভুলে যায়। আমার বেলায়ও সেটাই হলো। তবে আমি শম্পার থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বললাম, এই প্রথম তুই আমাকে ছাড়া কোথাও ঘুরতে গেলি। আমি কষ্ট পেয়েছি কিনা ভেবেছিস? ওদের পেয়ে আমাকে ভুলে গেলি? শম্পা তো জানেই এই কারণেই আমার এত এত অভিমান। তাও তার মুখ থেকে শুনল। আমার চোখের অবশিষ্ট পানিটা গাল বেয়ে পড়ে যাওয়ার আগেই শম্পা নিজ হাতের আঙুলের সাহায্যে মুছে দিয়ে বলল, লক্ষ্মী বোন আমার, শুনবি তো আগে যে কি হয়েছে? আমি এবার কান্নাকাটি বন্ধ করে নিজেকে প্রস্তুত করে শম্পার দিকে ফিরে বসলাম কি হয়েছে সেটা জানার জন্য। শম্পা একদমে বলা শুরু করলো, তুই চলে আসার পর আমি চলে আসতে চাইলেও ইভা দিল না আসতে, বললো আরেকটু থেকে যাও। তারপর প্রায় আধা ঘন্টা পর ওই বেয়াদব মেয়ে জেসি শুরু করেছে ইভান যেন তাকে নিয়ে ঘুরতে চায়। আঙ্কেল আন্টি সবাই বোঝালো যে এতটা পথ জার্নি করে এসেছো তো একটু রেস্ট নাও। আসলে তো আজকেই বাকি দিনগুলো তো পড়েই আছে ঘুরোঘুরি করার জন্য। সে বলে উঠলো, ইভান ভাইয়ার অনার্স এর ফাইনাল এক্সাম শুরু হবে লাস্ট উইকে। তো মামুনি, তোমার কি মনে হয় যে তোমার আদরের ছেলে আমাকে নিয়ে আর বের হবে? আন্টি বলল যে ইভা না নিয়ে গেলে ইভা নিয়ে বের হবে। তুই ঘুরতে এসেছিস তো ঘুরতে পারলেই হলো, কাকে নিয়ে ঘুরলি সেটা তো বিষয় না। এত কিছুর পরেও সে কিছুতেই রাজি হচ্ছে না। সে যাবে বলেছে মানে যাবেই। অন্যদিকে ইভান রুমের দরজা লক করে বসে আছে। সে কিছুতেই জেসিকে নিয়ে বের হবে না। এই কথা শুনে জেসি খুবই অপমানিত হয়ে তার মাকে কল করে বসেছে। কান্নাকাটি করে মাকে বলতে শুরু করলো, মামা, আমাকে তুমি এখানে পাঠিয়েছো কেন? ওরা আমাকে অপমান করা শুরু করে দিয়েছে। বাবা মার আদরের দুলালি হওয়ায় ইভানের ফুপিও রাগারাগি শুরু করে দিয়ে বলতে লাগলো, কেন তার মেয়েকে ইনসাল্ট করা হচ্ছে? তার মেয়ে যখন যা চায় তখনই যেন সব পায়। এই ঘোষণা দিয়ে উনি ফোন রেখে দিয়েছে। ইভার মা বাবা জানে তার বোন আর বোনের মেয়ের সম্পর্কে। এই মেয়েকে আনতে চায় না, সে নিজেই পাগল পাগল হয়ে আসছে। আসলেই যে ওদের সমস্যা বাড়ে সেটা তাদের পূর্ব অভিজ্ঞতা আছে। দিশেহারা হয়ে মিসেস কোহিনূর তার ছেলে ইভানকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে বের করলো। বের হয়েই শম্পা ইশারা করলো ইভান। ইশারা করে কি বলেছে প্রশ্নটা করলো শম্পা। আমি জবাব দিলাম, আমি কিভাবে জানবো? না বললে? ইভান শম্পাকে ডেকে বলল, শম্পা, তুমি বরং ইর্তিজাকে ডেকে নিয়ে আসো, সবাই মিলেই বের হই। তারপর আর তোকে কি আর ডাকাডাকি করলাম, কিন্তু তুই তো উঠলি না। সবটা শুনে আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, কোথায় গিয়েছিলি ঘুরতে? শম্পা হেসে দিয়ে বলল, আরে ওই জেসি বেহায়াটা যতটা না জেদি, তার চেয়ে বেশি জেদি আর বুদ্ধিমান আমাদের ইভান ভাই। সেও শুধু বাসা থেকে বের হয়ে স্কুলের আশপাশ ঘুরেছে। আর ওই যে রাস্তার ডান পাশে বড় খেলার মাঠ আছে, ওইখানে একটু বসে থেকেই চলে এসেছে। আমি নিরুত্তর। শম্পা ফের বলল, মজার ব্যাপার কি জানিস, ইভান ভাই যে আমাদের সাথে লোক সেটা তার ভাবসাব দেখে বুঝাই যায়নি। মনে হচ্ছিল সে অন্য লোক, আমাদের কারোর সাথে কোনো রকম কথাই বলেনি, শুধু হেঁটেছে যা। শম্পা আরো কিছু বলতে নিবে এমন সময়ে আমাদের দরজায় কেউ নক করলো। আমি আগের ন্যায় বসে আছি। শম্পা গিয়ে দরজা খুলে দিয়ে হা করে তাকিয়ে আছে। কিছু যে বলবে ভাষা খুঁজে পাচ্ছে না হয়তো। ভীষণ অবাকও হয়েছে। অবাক হওয়ারই কথা, যে মানুষ কখনো তাদের দরজায় আসেই নাই কিংবা আসার কথাও না, সে আজ তাদের দরজায় দাঁড়িয়ে। শম্পা আর আগন্তুক ব্যক্তির কোন রকম সারা শব্দ না পেয়ে আমি দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। দৃষ্টি যেন আটকে গেল কিছু মুহূর্তের জন্য। সাথে সাথে বিছানায় বসে থাকা অবস্থা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম।
আমাকে কোনো রকম সিনক্রেট করার সুযোগ না দিয়ে শম্পাকে পাশ কেটে ইভান সোজা রুমে ঢুকে আমার পাশে এসে দাঁড়ালো। আমি নড়াচড়া করার কথাও যেন ভুলে গেলাম। পাঞ্জাবির পকেট থেকে একটা বেলি ফুলের মালা বের করে ইভান কিছুটা নিচু হয়ে খুব যত্ন সহকারে আমার বাম হাতে এমন ভাবে পরিয়ে দেওয়ার চেষ্টা করলো যেন খুব বেশি স্পর্শ করা না লাগে। চাইলেই হাত স্পর্শ না করেও মালা পরানো যায়, আর ইভান সেটারই চেষ্টা করছে। শম্পা আর আমি অবাক হয়ে সবকিছু হজম করছি। এই মুহূর্তে এমন কাহিনীতে কেমন অনুভূতি হচ্ছে সেটাও যেন অনুভব করতে ভুলে গেছি আমি। ইভান কোন রকম কথাবার্তা ছাড়াই মালাটা বেঁধে দিয়ে পেছনে ফিরে চলে আসতে নিবে, এমন সময় দেখে জেসি দরজায় দাঁড়িয়ে। ইভানকে দাঁড়িয়ে থাকতে দেখে শম্পা আর আমিও চাইলাম দরজায়। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমার। পরিস্থিতি ভয়াবহ হতে পারে আশঙ্কা করছি আমি। মনে মনে দোয়া ইউনুস পড়ছি। ইভান প্রথম মুহূর্তে একটু হকচকিয়ে গেলেও নিজেকে সামলিয়ে নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকা জেসি আর ইভা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, জেসি জোর করে নিয়ে এসেছে। এবার জেসি কিছুটা তিক্ত মনোভাব নিয়ে বলল, ভাগ্যিস এসেছিলাম, তা না হলে তো তোমার ফ্রেম নিলা মিস হয়ে যেত। তা আমরা এসে ডিস্টার্ব করলাম বুঝি মিস্টার ইভান? ইভান জোরে একটা ধমক দিয়ে বলল, জেসি, নিজের লিমিটের মধ্যে থাকো, লিমিট ক্রস করো না, ভালো হবে না বলে দিলাম। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও শিখো নাই? জেসিও হজম করার মতো মেয়ে না, সে আরো চেঁচিয়ে বলে উঠল, তুমি নিজের লিমিটের মধ্যে আছো ইভান ভাইয়া। একটা থার্ড ক্লাস মেয়ের সাথে তুমি নিজেকে জড়াচ্ছ। ওর মতো একটা মেয়ের সাথে তো আমার মিশতেই রুচিতে বাধে। না আছে রূপ, না আছে পরিবার, বংশগত যোগ্যতা। ওরা কোন ছেলেই কখনো বিয়ে করার জন্য পছন্দ করবে বলো? আমার তো মনে হয় না। জেসি তার কথাটা শেষ করতে না করতেই ইভান সজোরে একটা থাপ্পড় মারল জেসির গালে। আশপাশ স্তব্ধ হয়ে গেল। জেসি নিজের গালে হাত দিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো ইভানের দিকে। ইভান আঙুল উঠিয়ে বলল, কে কাকে বিয়ে করার জন্য পছন্দ করবে আর কে কাকে বিয়ে করার জন্য পছন্দ করবে না সেটা তোমার দেখার বিষয় না। এসব ফালতু কথা বলে নিজের নিচু মন মানসিকতার পরিচয় দেওয়ার কোনো মানেই হয় না জেসি। আর আমার সামনে ইর্তিজাকে খারাপ কিছু বলবে সেটা আমি মেনে নিব ভেবে থাকলে খুব ভুল হয়ে যাবে। জেসি গালে হাত রেখেই কান্না ভেজা চোখে বলে উঠল, তাই বলে একটা রাস্তার মেয়ের জন্য তুমি আমাকে মারবে? এই জাস্ট শাট আপ। কাকে রাস্তার মেয়ে বলছিস? বেশ জোরালো মেজাজে কথাটা। তুই নিজেকে খুব সুন্দরী মনে করিস তাই না? তোর উপরটাই সুন্দর, ভেতরটা পুরোই পাতিলের কালিতে ভরপুর। শোন, তোকে ভালো করে একটা কথা বলে, কসমেটিক দিয়ে 2.5 ইঞ্চি মেকআপ করে না কোনো লাভ নেই, বুঝলি? আগে ভেতরটা পরিষ্কার কর। শম্পাকে আর কিছু বলতে না দিয়ে আমি বললাম, থাম না, বাদ দে। কাকে কি বলছিস? সে এগুলো বুঝবে বলে তোর মনে হয়? এগুলো বোঝার জন্য তো একটা সুন্দর মনের দরকার, যেটা ওর আছে কিনা সন্দেহ। আর শুনো জেসি, কি যেন বললে? হ্যাঁ, আমাকে কেউই বিয়ে করার জন্য পছন্দ করবে না, তাই তো? তো শুনে রাখো, প্রতিটা মানুষের জন্য 50,000 বছর আগে নির্ধারিত জীবনসঙ্গী কপালে জুটবে, তা আমরা সুন্দর হলেও আর না হলেও। আমি একটা জিনিস বুঝতে পারি না, আল্লাহ আমাদেরকে যে রঙে সৃষ্টি করেছেন, হোক সে ফর্সা, শ্যামলা, কালো, সেটাকে কৃত্রিম সাজগোজ দিয়ে ঢেকে অন্যের চোখে আকর্ষণীয় হতে হবে কেন? নিজের ন্যাচারাল লুকে কি সমস্যা? যে আপনার জীবন সঙ্গী হবে তার কাছে আপনি বা আমি এমনিতেই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটি হব, এবং তা ন্যাচারাল লুকেই। আর তাছাড়া আল্লাহর দেওয়া প্রাকৃতিক চেহারার লাবণ্যতাকে শুধু শুধু কৃত্রিম সাজগোজ দিয়ে নষ্ট করার কোনো মানে হয় না। তাই তোমার মতো এত প্রোডাক্ট ব্যবহার করলে আমিও বিশ্ব সুন্দরী হতে পারতাম। আর বাকি রইল আমার পারিবারিক যোগ্যতা। শোনো, আমার পারিবারিক যোগ্যতা কি এবং কতটা সেটা এখন আমি তোমাকে বলছি না, শুধু এটা বলে রাখি যে আমি কোনো কিছুর যোগ্যতার উপর নির্ভর করে চলি না। আমি নিজের যোগ্যতা নিজে অর্জন করে চলি। নাও গেট আউট, বেরিয়ে যাও রুম থেকে। অপমানের প্রতিশোধ বুকের মধ্যে নিয়ে জেসি দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ইভানও কয়েক সেকেন্ডের বিপরীতে বেরিয়ে আসলো রুম থেকে। বাকি রইল ইভা, যে এতটা সময় নীরব দর্শক থাকলেও এখন মুখ খুলে বলল, শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করাটাই জেসির কাজ। তোমরা যে ওর সাথে লেগেছ, এখন বুঝবে সে আসলে কতটা জঘন্য একটা মানুষ। তোমাদের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত নষ্ট করার জন্য সে একাই যথেষ্ট।
সাবধানে থেকো আপু। সবাই চলে যাওয়ার পর পরিবেশ স্তব্ধ। আমি খাটের এক কোণায় বসে কিছুটা ফুপিয়ে কান্না করছি। ওদের সাথে প্রতিবাদ কণ্ঠে কথা বললেও জেসির বলা প্রতিটি কথা আমার হৃদয় ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যদিও আমি তাদের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করিনি, বিপক্ষ দলের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করার মানেই তো হার মেনে নেওয়া। এটা আমি ছোটকালেই আমার কাছ থেকে শিক্ষা পেয়েছি। সন্ধ্যার এই বিরাট তর্ক বিতর্কের পর আমি ব্যাগ গুছিয়ে রওনা দিলাম আমার মায়ের কাছে যাওয়ার জন্য। শম্পা আমাকে সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে পুরো ব্যাপারটায়, কিন্তু আমি বুঝতে পারছি এই মুহূর্তে আমার মায়ের স্পর্শ পাওয়া খুবই দরকার। মায়ের কাছাকাছি থাকলে অনেক ডিপ্রেশন থেকে মুক্তি মেলে। শম্পাকে বুঝিয়ে বলে দিয়ে জেসি এখানে থাকাকালীন আর আমি আসবো না। দ্বিতীয়বার জেসির মুখোমুখি হতে চাচ্ছি না। এই কয়েকদিন স্কুলের ক্লাসগুলো শম্পাকে করানোর দায়িত্ব বললেই তো আর চাকরিটা ছেড়ে দিতে পারি না। এত ভালো একটা চাকরি, আর এই চাকরি দিয়েই নিজের পড়ালেখা চালাতে হয়। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা চাইলেই সব কিছু করতে পারে না। তার উপর যদি না থাকে বাবা, বড় ভাই, তাহলে তো দুনিয়াটা আরো কঠিন। তাই আমি চাকরি থেকে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখছি। আর শম্পাকে বলে এসেছি কেউ জিজ্ঞাসা করলে যেন বলে যে আমার আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তাই রাতে কাউকে কিছু না জানিয়ে চলে যেতে হয়েছে। যদিও শম্পা রাজি হচ্ছিল না আমাকে যেতে দিতে, কিন্তু রাজি না হয়েও উপায় নেই। প্রায় 1 ঘন্টা লেগেছে বাসায় পৌঁছাতে। কলিং বেল চাপতেই সাদিয়া এসে দরজা খুলে দিল। দরজার পাশে আমাকে দেখেই এক চিৎকার দিয়ে বলল, চাচিমা দেখো কে এসেছে। আমার মা এত রাতে তার মেয়েকে দেখে চমকে উঠলো। জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, কি রে মা, এত রাতে আমাকে না জানিয়ে চলে আসলি যে? কোনো সমস্যা হয়েছে? আমি রুমে ঢুকতে ঢুকতে প্রকট রাগ দেখিয়ে বললাম, এটা কেমন কথা আম্মু? নিজের বাসায় আসতেও বুঝি বলে কয়ে আসতে হয়? মনে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়েছো, তোমাদেরকে বলে কয়ে আসতে হবে। ওভাবে তো বলি নাই, এসেছি যেহেতু তখন নিশ্চয় ভালো খারাপ কোনো কারণ আছে, সেই কারণটাই বল। আমাকে নিয়ে বিছানায় বসতে বসতে কথাটা বলল মিসেস রহমান, মানে আমার মা। আমি 2 পা খাটে তুলে আয়েশ করে বসে একটা নিঃশ্বাস নিলাম। মাকে দেখে হয়তো এই অনুভূতি। অবশ্য শম্পাকেও খুব মিস করছি, বেচারা একা একা থাকবে। এরই মধ্যে আরেক অনুভূতি এসে যুক্ত হয়েছে। খিদেতে পেট চিরচির করছে। সেই দুপুরে যে খেয়েছিলাম, এরপর মুখে কিচ্ছুটি দেওয়া হয় নাই। সন্ধ্যায় যে 1 কাপ চা খাবো সেই সুযোগটুকুও পেলাম কই। তাই বসা থেকে দাঁড়িয়েই বললাম, আমার অনেক খিদে পেয়েছে আম্মু, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার দাও। খেতে খেতে বলবো সবকিছু। আমার কথা মতো চট জলদি খাবার রেডি করতে গেল। আমি ফ্রেশ হয়ে এসে আমার ব্যাগটাতে নজর পড়তেই মনে হলো আসার সময় শম্পা যখন গেট পর্যন্ত সাথে সাথে এগিয়ে দিতে আসছিল, তখন পাশের বিল্ডিং এ থাকা বড় আপু, যে কিনা স্কুলের অ্যাসিস্ট্যান্ট বলা যেতে পারে, যার কাছে স্কুলের প্রায় সব দায়িত্ব দিয়ে রেখেছে মিসেস কোহিনুর মির্জা, সেই আপু আমাকে ডেকে জিজ্ঞেস করলো, এই রাতে কই যাস ইর্তিজা? আমি প্রথম ঘাবড়ে গেলেও পরে নিজেকে সামলিয়ে নিয়ে প্ল্যান অনুযায়ী বললাম, আসলে আপু, আম্মু হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তাই আমি আপনার কাছ থেকে ছুটি নেওয়ার সময়ও পেলাম না। কিছু মনে করবেন না প্লিজ, আমি ছাড়াও তো আম্মুর কেউই নেই। আর আমারও হঠাৎ আম্মুকে দেখতে খুব ইচ্ছে করছে, তাই বাসায় যাচ্ছি। বড় আপুর খুব মায়া হলো, আমার 2 হাতে হাত রেখে বলল, আরে কিছু মনে করিনি। কি মনে করব বলো, বিপদ তো আর বলে আসে না। তুমি একটু দাঁড়াও, আমি একটু রুম থেকে আসি। বলে উনি রুমে চলে গেল। এদিকে আমি আর শম্পা বাহিরে দাঁড়িয়ে পায়চারি করছি, আর মিথ্যা বলতে হচ্ছে বলে আফসোস করছি। উনি খুব দ্রুত রুম থেকে চলে আসলো। এসে আমার হাতে কিছু টাকা তুলে দিয়ে বলল, তোমার এই মাসের বেতনটা নিয়ে যাও। আমি ভীষণ অস্বস্তিতে পড়ে গিয়ে বললাম, আপু, এই মাস শেষ হতে তো আরো 2 দিন বাকি, আর আমি তো মাসের প্রথম থেকেই জয়েন করিনি। বড় আপু আমার হাতে জোর করে টাকাটা গুজে দিয়ে বলল, যে সময় থেকে শুরু করো না কেন, স্যালারি সম্পূর্ণতা পাবে। এটা আমাদের মিসেস মির্জার রুলস। আর 2 দিনের জন্য কি এমন হবে শুনি? এখন তোমার টাকাটা প্রয়োজন। রাত হয়ে যাচ্ছে, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলে যাও। আর শুনো, ফিরতে দেরি করো না কিন্তু। ব্যাগ থেকে টাকাটা বের করে আম্মুর হাতে দিয়ে বললাম, রাত হয়ে গেছে, কিছু আনতে পারিনি, তুমি তোমার প্রয়োজন মতো খরচ করো। আম্মু টাকাটা হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে।
ওনার মনের ভেতর কি চলছে সেটা আমি জানি, তাই তাড়া দিয়ে বললাম, কই দাও খাই, খিদায় মরে যাচ্ছে যে। আম্মু চোখের পানি লুকিয়ে হাসার চেষ্টা করে আমাকে খাবার দিতে দিতে বলল, পুরো মাসের বেতন দিয়ে দিল যে। আমি খাবার খেতে খেতে বললাম, দিল। এইটাই নাকি মিসেস মির্জার রুলস। আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি আবার বললাম, স্কুল আর ভার্সিটি একসাথে বন্ধ পেলাম, আবার মাসের শেষও হয়ে আসলো, তাই চলে আসলাম। এবার পেলে তো চলে আসার কারণ। এখন আম্মুকে কিছুটা স্বাভাবিক লাগছে। খাওয়া দাওয়া শেষ করে এবার একটা জম্পেশ ঘুম দেওয়া দরকার। নিজের বিছানায় আলাদা একটা শান্তির ঘুম হয়। শম্পাকে একটা টেক্সট করে জানিয়ে দিলাম, শম্পা রানী, আমি পৌঁছে গেছি, এখন শান্তির ঘুম দিব, তুইও ঘুমায় যা। আম্মুকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। মাথায় অনেক রকম চিন্তা ভাবনা উকি দিতে চাইছিল, কিন্তু আমি একদমই পাত্তা না দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। আমি এখানে আসার আজকে একদিন গিয়ে 2 দিনে পড়লো। দিনকাল ততটা খারাপ যাচ্ছে না এখানে। সব বন্ধু বান্ধবরা মিলে গ্রুপ কলে আড্ডা দিচ্ছি। বারবার আমাকে নক করা হচ্ছে কলে জয়েন হতে, কিন্তু আমি ইচ্ছে করেই জয়েন হচ্ছি না, কারণ আমি জানি এখন জয়েন হলেই সবাই মিলে ধরবে আমাকে, কেন ক্লাসে যাই না, কেন এটা করি না, কেন ওইটা করি না, ইত্যাদি ইত্যাদি। শেষমেশ না পেরেই আমি কলে জয়েন হলাম। সবাই একসাথে 1000 খানেক প্রশ্ন ছুড়ে দিল। আমি আগে থেকেই জানতাম এমন হবে, সে প্রস্তুতি নিয়েই এসেছি, কিছুই বলবে না এই ঝামেলার দলের লোকদের। জয় জিজ্ঞেস করলো, কি রে ঋতু, বাসায় চলে গেলি শুনলাম। নাদিয়া বলে উঠলো, আরে পাখি তো খাঁচায় আটকে গেছে, আসবে কিভাবে? শম্পাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো সাবিনা। আমাদের তো ইভান ভাইয়ের সাথে রাগ করে চলে গেছে নাকি রে শম্পা? আমি এবার কিছুটা চটে গিয়ে বললাম, এইটা কি শুরু করলি তোরা? ইভান কে? ওর সাথে কি আমার রিলেশন আছে, নাকি সে আমাকে এখন পর্যন্ত প্রপোজ করেছে? হুদাই তোরা ব্যাপারটা বাড়াচ্ছিস। সবাই একসাথে চিল্লে বলে উঠলো, ওরে বাবা, তার মানে তুই চাস সে প্রপোজ করুক? ওদের এই কথা শুনে মাথায় হাত দিয়ে বসে আছি। কি বললো আর কি বুঝলো? সাবিনা এবার সবাইকে চুপ করিয়ে বলল, শোন তো, প্রপোজ করাটা খুব গুরুত্বপূর্ণ নয় ভালোবাসার জন্য। প্রপোজ করলো মানে সে তোকে ভালোবাসে, আর তো না হলে ভালোবাসে না, এমনটা কিন্তু না। এই হয়েছে হয়েছে, তোরা একটা প্রেম বিশেষজ্ঞ, প্রেম নিয়ে আমাকে জ্ঞান দিতে হবে না। এই বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে কথা বল, না হয় আমি কল থেকে লিভ নিব। এইভাবেই চলছে আমার দিন। 2 দিন পর ইভান ডিরেক্ট আমাদের বাসার নিচে বাইক নিয়ে চলে আসলো। রুমের দরজায় গিয়ে কলিং বেল চাপলো। মা এসে দরজা খুলে দিয়ে একটু অবাক হলো, কারণ উনি এর আগে ইভানকে দেখে নাই। ইভান সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আন্টি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্টি, ভিতরে আসবো? মা একটু লজ্জা পেয়ে গেলেন ইভানকে এখনো ভেতরে আসতে না বলায়। বললেন, হ্যাঁ বাবা আসো, কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না। আমি ইভান মির্জা, মিসেস কোহিনুর মির্জার ছেলে। মা চিনে ফেললো মুহূর্তের মধ্যেই। বুঝে নিলেন হয়তো স্কুলের ব্যাপারে কিছু বলবে আমাকে। উনি কিছু বলার আগেই ইভান বলল, আন্টি, ইর্তিজাকে একটু ডেকে দিবেন? মা এখান থেকে ডাক দিল। আমি বিছানায় শুয়ে দেওয়ালে পা ঠেকিয়ে বই পড়ছিলাম। মায়ের ডাকে বইটা রেখে ওই অবস্থাতেই ড্রয়িং রুমে চলে এসে এক মুহূর্ত ইভানকে দেখেই আবার ফের দৌড় লাগালাম রুমে। ইভান নিচের দিকে তাকিয়ে মুচকি হাসলো আমার কর্মকাণ্ডে। এরপর আমি ভালো করে ওড়নাটা মাথায় দিয়ে গুটি গুটি পায়ে আসলাম ইভানের সামনে। মা চলে গেলেন হালকা নাস্তার ব্যবস্থা করতে। ইভান শান্ত কণ্ঠে বলল, বসো। আমি চুপটি করে সোফায় বসে রইলাম। ইভান ঠিক আমার মুখের সামনে এসে বসেছে। কি সমস্যা তোমার? কি এমন হয়েছে যে চলে আসতে হবে? ভার্সিটিও তো যাচ্ছ না। আমি ছোট্ট করে জবাব দিলাম, আম্মু অসুস্থ, তাই দেখতে এসেছি। এই, একদম মিথ্যা বলার চেষ্টা করবে না আমার সাথে। তোমার আম্মু কেমন অসুস্থ সেটা তো আমি নিজের চোখে দেখলাম। অসুস্থ ছিল, আমি আসছি বলে আমাকে দেখে এখন কিছুটা সুস্থ হয়ে গেছে। আর তুমি চলে আসাতে যে আমি অসুস্থ হয়ে গেছি সেটা দায়ভার কে নিবে? আমি মানসিকভাবে অসুস্থ, ইর্তিজা, বোঝো একটু। আমি নিচের দিকে তাকিয়ে আছি, কিছু বলার সাহস পাচ্ছি না, আর না পারছি তাকাতে। ইভান ফের বলা শুরু করলো, কি এমন চেয়েছি তোমার কাছে? বলেছি আমার সাথে প্রেম করো। কথা বলতেও কি বলেছি? নাকি তোমাকে এভরি টাইম ডিস্টার্ব করি আমি? জাস্ট তোমাকে একটু দেখি।
এটাই তো, এর থেকে বেশি কিছু করেছি কিংবা চেয়েছি কি? কিন্তু তোমার এগুলো ভালো লাগছে না। রাস্তার বখাটে ছেলেদের মতো দিনরাত উত্ত্যক্ত করতাম, তাহলে তোমার ভালো লাগতো। তখন নিশ্চয়ই পটে যেতে। তুমি যদি বাধ্য করো তাহলে আমি বখাটেই হব। যত দ্রুত সম্ভব চলে এসো। বাই। বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি পেছন থেকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারলাম কাজ হবে না। এরপর কি হবে ভেবেই আমার মাথা ঘুরছে। গগন কাঁপিয়ে সূর্য উঠেছে। কাঠ ফাটা রোদে আমি আমার আম্মুকে নিয়ে মির্জা বাড়িতে এসে উপস্থিত হয়েছি। এইখানে আসার পর শম্পাও তাদের সাথে যুক্ত হয়েছে। মিস্টার সাখাওয়াত মির্জা আমার আর মাকে জরুরি ডেকেছে। আমার আম্মু মিসেস রহমান ভীষণ ভয় পাচ্ছে এটা ভেবে যে হঠাৎ কেন তাকে সহ ডাকা হলো। সেদিন তর্ক বিতর্ক হওয়ার পর জেসি বাসার মধ্যে তুল কালাম লাগিয়ে দিয়েছে। সেদিনের ব্যাপার নিয়ে জেসি খুব সিনক্রেট করেছে। ইভান তাকে মেরেছে। তো এটা কি এত সহজে মেনে নেওয়ার মতো মেয়ে সে? জেসি তার আব্বু আম্মুকে ফোন দিয়ে সব জানিয়ে বলেছে যেন অতি শীঘ্রই বাংলাদেশে আসে। আব্বু আম্মু এসে বিচার করবে, এটাই জেসির মূল বক্তব্য। মির্জা সাহেব বলেছে তিনি যা বিচার করার করবে, কিন্তু তাতে জেসির হচ্ছে না। সে চায় তার বাবা মা এসে ইভানের চেয়ে আমার বিচারটা বেশি করুক। মির্জা বাড়ির ড্রয়িং রুমের সোফায় চোখ লাল করে মুখ ফুলিয়ে বসে আছে জেসি। মূলত এটা বিচার সভা। শম্পা, ইভা, আমি আর আম্মু সবাই একসাথে এক পাশে দাঁড়িয়ে আছি। কারোর আর বুঝতে বাকি নেই এখানে কি হতে চলেছে, কারণ সেদিনের ঘটনার সাক্ষী তো সবাই নিজেই। আমার ভীষণ খারাপ লাগছে আর ভাবছি যে আমাদের নিজস্ব ঝামেলার মধ্যে আমার আম্মুটাকে কেন এনে জড়িয়েছে। এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে আমার। কখনোই কোনো বিষয় নিয়ে আম্মু পর্যন্ত বিচার আসে নাই। আমার হয়ে কারোর কাছে আম্মুকে কোনো কৈফিয়ত দিতে হয় নাই। আর আজকে কিনা আমার আম্মুকে সহ ডেকে নিয়ে আসলো বিচার করতে। আর ইভান, যত দোষ এই ছেলেটার, তার জন্যই আমাকে আমার আম্মুকেও কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। যেই মা আমাকে এতটা দিন আগলে রাখলো, আপন জন থেকে দূরে থেকেছে কেবল মাত্র আমাকে কটু বাক্য শুনতে হবে বলে। আর আজ সেই মায়ের সামনে ইভানের কাহিনীগুলো আম্মু সহ সবাই শুনবে। লজ্জায় আর দুঃখে মরে যেতে ইচ্ছে করছে। কান্না করে যে নিজেকে একটু হালকা করব এত মানুষের সামনে, সেটাও সম্ভব হচ্ছে না। খুব খারাপ পরিস্থিতিতে পড়ে গেলাম নিজের অজান্তেই। কান্না গলায় এসে আটকে আছে। কান্না গিলি নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। হঠাৎ মা একটা হাত আমার হাতকে আঁকড়ে ধরলো, আর শম্পা তার একটা হাত আমার কাঁধে রাখলো আলতো করলে। বুঝলাম তারা আমার মনের অবস্থা বুঝতে পেরে আমাকে সাপোর্ট দিচ্ছে। দুনিয়ায় এই দুইটা মানুষ আমার আপন, ভীষণ আপন। এই দুইজন আমাকে খুব বুঝে। কিছু পর লম্বা করে একটা সুদর্শন পুরুষ, গায়ে পিঙ্ক কালারের পাঞ্জাবি আর সাথে সাদা পায়জামা পরিহিত ভদ্রলোক ড্রয়িং রুমে প্রবেশ করলো। চিনতে পারলাম উনি ইভানের বাবা মিস্টার সাখাওয়াত মির্জা। চোখের ইশারায় আম্মুকে বোঝালাম। উনি বসেই আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আম্মুর উদ্দেশ্যে বলল, আপনি বাচ্চা পোলাপান গুলোকে নিয়ে দাঁড়িয়ে আছেন যে, বসুন বসুন। ইভামা, তুমিও কি আন্টিকে বসতে বলো নাই? আম্মু তড়িঘড়ি করে বলল, না ভাই, বলেছে। তাহলে বসছেন না কেন? বসেন। দাঁড়িয়ে থাকাটা খারাপ দেখায় না। আপনি তো আমাদের মেহমান। জেসি বাদে সবার মুখ হাস্য উজ্জ্বল হলো। মা অনেকটা সহজলভ্য অনুভব করলো। আমার পানে তাকালো, আমার চোখের ইশারায় বোঝালো বসতে। তিনি বসলেন। সবাই দাঁড়িয়েই রইল। মিস্টার মির্জা ইভার উদ্দেশ্যে বলল, ইভা, যাও তো তোমার ভাইকে ডেকে নিয়ে আসো। ইভা গেল ইভানকে ডাকতে। আমি ভয় পাচ্ছি খুব, না জানি কি হয়। আম্মু যদি এসব জানে কি হবে তখন? ইভান ড্রয়িং রুমে প্রবেশ করে চুপটি করে দাঁড়িয়ে রইল। আমাকে একটু দেখতে ইচ্ছে করছে, তবে নিজের বাবার সামনে এই অভদ্রতাটা করতে ইচ্ছে করলো না, তাই দৃষ্টি সামলিয়ে রাখলো। মিস্টার মির্জা আর মিসেস মির্জা ভীষণ ভালো মনের মানুষ, কিন্তু তারই বোন আর বোনের মেয়ের স্বভাব চরিত্র তাদের থেকে আলাদা। ওনারা চেয়েছিল ব্যাপারটা নিজেরাই মিটিয়ে নিতে, কিন্তু জেসির জন্য তাও সম্ভব হলো না। সে তার বাবা মাকে অতি শীঘ্রই আসতে বলেছে। মিস্টার মির্জা এবার মিসেস রহমানকে উদ্দেশ্য করে বলল, আসলে আপা, আপনাকে যে কারণে ডাকা হয়েছে, যদি অনুমতি দেন তো আমি বলতে চাচ্ছি। জি ভাই, সমস্যা নেই, বলেন। তবে শুনলাম আপনার বোন আর বোনের জামাই আসলে নাকি বিচার হবে, তাহলে তাদের জন্য একটু অপেক্ষা করি।
আমি তীক্ষ্ণ দৃষ্টি আমার মায়ের পানে, মাকে বোঝার চেষ্টা করছি। মিস্টার মির্জা ওনার কথায় ভীষণ লজ্জা পেয়ে গেল। সিসি কি বলছেন আপা, কিসের বিচার হবে? মিসেস মির্জা ও হাজবেন্ডের সাথে সুর মিলিয়ে বলল, কিসের বিচার আপা? ছেলে মেয়েরা একটু আধটু দুষ্টুমি করবেই। আপা দুষ্টামি তো করতেই পারে, তবে অন্যায় করলে তো অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আমি কিছুটা ঘেমে গেছি ভয়ে। আমি জানি আমার মা কতটা শক্ত মনের মানুষ, তিনি একেবারে অন্যায় সহ্য করতে পারে না। মির্জা সাহেব আবার বললেন, আমার বোনেরা তো বেড়াতে আসছে। জেসি বলে উঠল, না পাপ্পা, মামা বেড়াতে নয়, বিচার করতে আসতেছে। চুপ করো জেসি, বড়দের কথার মাঝে যে কথা বলতে নেই এটা তোমারই সামনে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো থেকে শিখো। থার্ড ক্লাস মেয়েদের থেকে এখন আমাকে ভদ্রতা শিখতে হবে। মির্জা সাহেব একটা ধমক দিয়ে বলল, আবারও বেয়াদবি করছো? ইভান হাতের মুঠো শক্ত করে চোখ পাকিয়ে দাঁড়িয়ে আছে। তার বাবা না থাকলে শিওর আর একটা থাপ্পড় পড়তো জেসির গালে। জেসি অপমানিত হয়ে রুমে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ালে মির্জা সাহেব বলল, দাঁড়াও জেসি, বিচারের রায় শুনে যাও। তারপর আমার মায়ের দিকে তাকিয়ে বলল, আসলে আপা, বাচ্চাগুলোর মধ্যে একটু ঝামেলা হয়েছে, এর বেশি কিছু না, আপনি চিন্তা করবেন না। আর শুনো জেসি, ইভান তোমার বড় ভাই, তোমার অন্যায় হলে সে তোমাকে মারতেই পারে, স্বাভাবিক। এখানে বিচার হওয়ার আর কিছু নেই। আর যদি তুমি বিচার চেয়েই থাকো তাহলে আমার রায় হলো তুমি অন্যায় থেকে বিরত থাকো, তাহলে তোমাকে কেউই শাসন করবে না। তারপর তার স্ত্রীর উদ্দেশ্যে বলল, এই কুহু, আপা আমাদের মেহমান, তার আপ্যায়নের ব্যবস্থা করো। জেসি রাগে ফুঁসে উঠল। রুমে যেতে যেতে বলল, পাপা মামা আসুক, যত যাই বলো তোমরা, বিচার তো আমি করবই। পরিবেশ অনেকটাই স্বাভাবিক। শম্পা, ইভা আর আমি বসে আড্ডা দিচ্ছি। মিসেস কোহিনূর আমার আম্মুকে না খাইয়ে ছাড়বেন না বলে দিয়েছে, আর আমাকেও বলেছে আর বাসায় যেন না যাই। ছুটি শেষ হয়ে গেছে, মির্জা বাড়িতে মেহমান আসবে, আবার এদিকে আমাদেরকেও মেহমানের কাতারে ফেলে আটকে দিল। আমার আম্মু মিসেস কোহিনূরের সাথে কিচেন রুমে হাতে হাতে একটু সাহায্য করছে, যদিও উনি চাইনি করতে দিতে, কিন্তু মহিলা মানুষ বসে খেতে পারে না। ইভান রুমে বসে বসে বোরিং হচ্ছিল, অপেক্ষা করছিল কখন তার বাবা বের হবে আর সে একটু আমাদের সাথে আড্ডাতে যুক্ত হতে পারবে। কিছু সময় পর মিস্টার সাখাওয়াত মির্জার ফোন কল বেজে উঠল। জেসির বাবা মিস্টার জোয়ারদার রহমান কল করে জানিয়েছে যে তারা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছে, মাত্র বাসার উদ্দেশ্যে রওনা হলো। তাই উনি হাঁক ছেড়ে ডেকে বলল, কুহু, ওরা নাকি প্রায় চলে আসছে, আমি গেলাম বাহিরে, ওদের নিয়ে ফিরবো, তোমরা তাড়াতাড়ি সব গুছিয়ে নাও। বাবার কথা ইভান পর্যন্ত পৌঁছানোর সাথে সাথেই ইভান ড্রয়িং রুমে এসে দেখলো কেউই নেই। কি ব্যাপার, ওরা তো এখানেই ছিল, গেল কই? আম্মু, এই আম্মু। কি হয়েছে বল? ইভাকে দেখছি না যে, এখানে না ছিল? দেখো রুমে থাকবে, আর নয়তো ছাদে। ইভান বুঝলো রুমে নয়, ওদেরকে ছাদেই পাওয়া যাবে, কারণ রুমে থাকলে অন্তত আওয়াজ পাওয়া যেত। শম্পা আর ইভা লেবু কেটে শুকনা মরিচ গুঁড়ো করে ওগুলো দিয়ে লেবু মাখা করছে খাওয়ার জন্য। আমি এতক্ষণ ওদের সঙ্গে থাকলেও এখন হঠাৎ খেয়াল করলাম ছাদের কাঠ গোলাপ গাছটায় খুব সুন্দর একটা হলুদ আর সাদার মধ্যে ফুল ফুটেছে। এক থোকা একটা ফুল ফুটেছে, বাকিগুলো কলি। মনে হচ্ছে আজ প্রথম ফুল এসেছে। আমি ফুলটার কাছে গিয়ে দেখছি আর মুচকি হেসে নাকের সামনে গিয়ে সুগন্ধ নেওয়ার চেষ্টা করছি। নিচু হওয়ার থেকে উপরে উঠেই দেখি ইভান সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ ইভানকে দেখে ভূত দেখেছে মনে করে চিৎকার দিতে যাব, অমনি ইভান আমার মুখ তার হাত দ্বারা আটকানোর চেষ্টা করলো। তাৎক্ষণিক আমি থেমে গিয়ে বললাম, আপনি এখানে কি করছেন? ও মা, আমার ছাদে আমাকেই বলে কি করছি? না মানে ছাদ তো আপনারই, আমি তো আর বলিনি যে আমার। আমার মানেই তো তোমার। মোটেও না। কেন না? আমি এই অধিকার নিতে চাচ্ছি না। কিন্তু আমি দিতে চাচ্ছি। যে নিতে চাচ্ছে আপনি বরং তাকেই সব অধিকারটা দেন। তুমি না হলে কেউই না, আমার সব অধিকার তোমার নামে হোক, অন্য কারো নামে নয়। আমি নিরুত্তর। কাঠগোলাপ তোমার পছন্দ? সব ফুল আমার পছন্দ। আর তুমি নামক ফুলটা আমার ভীষণ পছন্দের। ফুল ফুটলে কত মানুষই পছন্দের লিস্টে রাখে, পচে যাওয়া ফুলকে আর কয়জনই বা আগলে রাখে। প্রিয় ফুল পচে গেলেও
তারা আগলে রাখে। যাদের কাছে ফুল আর ফুল দেওয়া মানুষটা স্পেশাল হয়। আর তুমি তো আমার আস্ত একটা ফুল, তোমাকে আগলে রাখবো না। কিন্তু এত সব আমি চাচ্ছি না। কিন্তু তুমি চাচ্ছটা কি? আমি কিছুই চাচ্ছি না। নিরামিষ একটা। ভালো হয়েছে আমি নিরামিষই। যে বা যারা আমিষ তাদের নিকট যান। বলে বাবা রাগও আছে দেখি। আমি কিছু না বলে চলে যেতে নিলাম। ইভান তার হাতটা ধরে আটকায়। এই প্রথম ইভান আমার হাত স্পর্শ করলো। আমি ভয় পেয়ে বললাম, এই কি করছেন? ছাড়ুন প্লিজ। নিশ্চয়ই এখন জেসি চলে আসবে। আসুক। আবার ঝামেলা করতে মন চাচ্ছে আপনার? কই ঝামেলা করলাম? তাহলে হাত ধরে আছেন কেন? ছেড়ে দিব? অবশ্যই। আচ্ছা দিলাম। আমি ছাড়া পেয়ে চলে যেতে নিলেই ইভান ডেকে বলল, প্রিয় বিহঙ্গ শুনো, তুমি আমার খুব শখের। শখের কোনো কিছু মানুষ পায় না, পেলেও হারিয়ে যায় আর নয়তো ভেঙে যায়। আমি তোমাকে হারিয়ে ফেলবো মনে হচ্ছে। কেন মনে হলো? মন বলল তাই। আমি চলে গেলাম। ইভান ছাদের রেলিং এ ধরে আকাশের দিকে তাকালো। আমার কথায় তার বুকের ভেতর কেমন একটা চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। এই ব্যথার কথা কাউকে বলাও যায় না। ইভানের কেমন শূন্য শূন্য লাগছে। আমাকে যে প্রথম ভালো লাগা তার। হয়তো প্রেম হয়নি আমাদের, কিন্তু হাজারো কল্পনা বাসা বেঁধেছে মনে। ভেবেছিলাম সব পূর্ণ করব, কিন্তু আমি যে বললাম হারিয়ে ফেলবে। না না, এরকম কিছু হবে না। ঈদ তো আমারই। এইসব বলে মনকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে ইভান। দুপুর প্রায় 3:15। ড্রয়িং রুমে উপস্থিত সবাই মেহমানদের জন্য অপেক্ষা করছে। আমি একটু ভয় পেলেও এটা ভেবে মনকে শান্ত করছি যে জেসির মন এখনো ছেলে মানুষই, তাই এমন করছে। কিন্তু জেসির মা বাবা হয়তো ইভানের বাবা মায়ের মতো ভালো মনের হবে। কিন্তু আমি তখনও জানতাম যে কি ঝড় আসতে চলেছে আমাদের মাঝে। মিসেস কোহিনূর হরেক রকম খাবার দিয়ে ডাইনিং টেবিল সাজিয়ে বসে আছে। এতটা পথ জার্নি করে আসবে, আবার এখন খাওয়ারও টাইম। বাসার বাকি সবাইও তাদের জন্য অপেক্ষা করছে। তারা আসলেই একসাথে খাবে বলে। জেসি সোফায় বসে আছে তার বাবা মার জন্য। মনে মনে আনন্দ পাচ্ছে এটা ভেবে যে এবার শায়েস্তা করবে আমাদেরকে। জেসির দিকে তাকালেই আমার ভয় হচ্ছে। কিছু সময় পর মিস্টার সাখওয়াত মির্জা তার বোন আর তার বোনের হাজবেন্ড মির্জা জোয়ারদার রহমানকে নিয়ে বাসায় পৌঁছালো। রুমে ঢুকেই জেসি দৌড়ে এসে বাবা মাকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না শুরু করলো। উপস্থিত সবাই ভেবাচাকা খেয়ে ওর নাটক দেখছে। ইভানের ফুপি মিসেস জেসমিন মেয়ের মাথায় একটু করে হাত বুলিয়ে পাশ কেটে চলে আসলো। কিন্তু আমি এর পরের কাহিনী দেখে চোখের পানি আটকে রাখতে পারছি না। জেসি তার বাবাকে জড়িয়ে ধরতেই তার বাবা তাকে আগলে নিয়ে কপালে চুমু খেয়ে এটা সেটা জিজ্ঞেস করছে। বাবা মেয়ের এমন খুনসুটিগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে ও কষ্ট লাগে অনেক। বাবাকে নিয়ে হাজারো স্বপ্ন ছিল আমার, কিন্তু আমার এমন অভাগী ছিলাম যে আমার আম্মু আমাকে বাবার একটা ছবি পর্যন্ত দেখায়নি। তাই দূর থেকে জেসির কর্মকাণ্ড দেখে আমার বুকের ভেতরটা কেমন হাহাকার করছে। সবাই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে একসাথে খোশ গপ্প করার উদ্দেশ্যে কিছু সময় পর খাবে বলে জানিয়েছে। এখানে সবাই আছে বলে মিসেস কোহিনূর ইভাকে ডেকে বলল, ইভা, তোমার আন্টিকে ডাকো। আমার মা কিচেনে কিছু একটা করছিল। ইভা গিয়ে তাকে ডেকে বলল সে যেন সবার সাথে দেখা করতে আসে। হাতের কাজটা রেখে মিসেস রহমান ড্রয়িং এর উদ্দেশ্যে পা বাড়ালো। মিসেস রহমান আসতেই মির্জা সাহেব তার বোন আর বোনের হাজবেন্ডকে দেখিয়ে বললেন, আপা, এনারা হচ্ছে আমার বোন আর তার হাজবেন্ড মিস্টার জোয়ারদার রহমান। আমার আম্মু নামটা শুনে একটু চমকে তাকালো। তাদের দিকে তাকাতেই চোখ আটকে গেল। উপস্থিত সবার দৃষ্টি তখন ওনার দিকেই। মির্জার জোয়ারদার রহমানও ওনাকে দেখে চমকে উঠল। তার চোখ দেখে মনে হচ্ছে উনি পালাতে চাচ্ছে। আমি কেবল ফ্যাল ফ্যাল করে দেখছি আর বোঝার চেষ্টা করছি যে হচ্ছেটা কি। সমস্ত রুম জুড়ে নীরবতা। আমার আম্মু দাঁড়িয়ে থাকা থেকে ঢলে পড়ে গেলেন মেঝেতে। আমি যথাসম্ভব দ্রুত এসে আমার আম্মুকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে আম্মু, কি হয়েছে তোমার? একটু পানি। শম্পা, একটু পানি নিয়ে আয় না। শম্পা দৌড়ে গিয়ে টেবিল থেকে এক গ্লাস পানি এনে আমার মাকে পানি মুখে দিয়ে বলল, একটু একটু করে খাও আন্টি।
একটু পানি মুখে নিয়ে আম্মু উঠে বসার চেষ্টা করলো। আমি আমার মায়ের এই অবস্থা দেখে কান্না করা শুরু করে দিলাম। কাপা কাপা হাতে আমার মা আমার গালে হাত রেখে বলল, কি হয়েছে মা? কিছু হয়নি তো? কান্না করছো কেন? তোমার হঠাৎ কি হয়েছে আম্মু? কিছু না মা, মাথাটা ঘুরছে। আমার প্রেশারের সমস্যা আছে জানিস না, আমাকে বাসায় নিয়ে চল। উপস্থিত সবাই ব্যাপারটা ঘাবড়ে গেল। এখানে সবাই যথেষ্ট ম্যাচিউর, তাই তাদের কারোরই বুঝতে অসুবিধা হলো না যে ব্যাপারটা আসলে অন্য কিছু। মিস্টার জোয়ারদার রহমান অস্বস্তিতে পড়ে গেলেন। তার কি করা উচিত বা কি বলা উচিত না তিনি বুঝতে পারছেন না, তাই চুপটি করে এক পাশে বসে আছে। যদিও কারোর নজর তার দিকে না, সবার নজর আমার আম্মুর দিকে। সবার মাঝে থেকে ইভান বলে উঠল, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার। আব্বু, আপনি অনুমতি দিলে আমি ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ইভানের ফুপি মিসেস জেসমিন কিছুটা বিরক্ত নিয়ে বলল, তোকেই কেন নিয়ে যেতে হবে? ড্রাইভারকে বল গাড়ি বের করে এসে নিয়ে যেতে। কথাটা সরাসরি আমার হৃদয়ে এসে লাগলো। তীব্র অপমানের সাথে সাথে চোখ দুটো ভরে পানি চলে আসলো। কোন রকম নিজেকে সামলিয়ে বললাম, না আন্টি, গাড়ি আর মানুষ কাউকেই লাগবে না। এতকাল আমি আমার আম্মুকে আর আমার আম্মু আমাকে সামলিয়ে এসেছি, তাই আমাদের অভিজ্ঞতা আছে, আমরাই পারবো ইনশাল্লাহ। জেসি আর তার মায়ের যেন আমার মুখের উপর বলে দেওয়া কথাগুলো ভালো লাগলো না, কিন্তু ইভান সহ তাদের পরিবারের সবার কথাগুলো ভালো লাগলেও আরেক দিক দিয়ে কষ্টও লাগলো আমার প্রতি এমন ব্যবহারের জন্য। মিস্টার সাখাওয়াত মির্জা বলল, যে যাই বলুক, উনি এখন অসুস্থ। তোমরা এই মুহূর্তে এত কথা কিভাবে বলতে পারো আমি বুঝতে পারছি না। আর ইভান, তোমাকে কি আমি এই শিক্ষা দিয়েছি যে মানবিক কোনো কাজেও আমার থেকে অনুমতি নিতে হবে? ভদ্র হতে গিয়ে অবার ভদ্র হয়ে গেলা। ইভান একপাশে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। ইভা এসে খোঁচা মেরে বলল, ভাইয়া বলছিলাম সবকিছুতে এতটা ভদ্রতা দেখাতে চেয়েও না। তোমার ভদ্রতার কারণে এখন ইরতু আপুকে অপমানিত হতে হলো। ওই দিনও তোমার জন্যই এত কিছু হলো। তুমি আসলেই একটা জাতা। মির্জা সাহেব আবারও তাড়া দিলেন যেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমার আম্মু বাধা দিয়ে বলল, না ভাই, আমি ভালো আছি। হাসপাতালে যাওয়ার মতন আমার কিছুই হয়নি, আমার কেবল বাসায় গেলেই হবে। মাঝ থেকে জেসি বলে উঠল, না না মামা, ওদের যেতে দিও না। আমার বিচার শেষ হলে কেবল যেতে পারবে। তা তো অবশ্যই মামুনি। মনে হচ্ছে এই মহিলা পালানোর জন্যই অসুস্থতার ভান করছে। তা না হলে হসপিটালে যেতে চাচ্ছে না কেন? বাসায় যেতে চাচ্ছে। বাসায় তো যাবেন, তবে আগে বিচার হোক, তারপর চিন্তা করবেন না, আপনাকে কেউ এই বাড়িতে রেখে দিবে না। বেশ অহংকার নিয়ে কথাগুলো বলল জেসির আম্মু। আমার আম্মু চোখ বন্ধ করে এই সব কিছু সহ্য করছে। আমি জানি যদি একবার দেখে যে মা মেয়ের চোখে পানি, তাহলে আমি পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতেও রাজি। তাই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো আর নিজের কষ্ট চোখের পানি লুকানোর চেষ্টা করতে থাকলো। উপস্থিত কেউই যে কিছু বলবে সেটারও সুযোগ পাচ্ছে না, তাই ইভান নিচু স্বরে বলল, ফুপি, কোনো ভালো মন মানসিকতার মানুষ কাউকে এভাবে বলতে পারে না। আমরা সবাই দেখছি উনি অসুস্থ। জাস্ট শাট আপ। এখন তোর থেকে শিখতে হবে আমাকে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না, আর এখন কি না আমাকে ভালো আর খারাপ মন মানসিকতার কথা বলছিস? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই কয়েকদিনে আপনার মেয়ের থেকে শিখে নিয়েছি আন্টি। কথাটা বলেই মুচকি হাসলো ইভার সাথে দাঁড়িয়ে থাকা শম্পা। সাথে ইভাও কিঞ্চিত হাসলো, যদিও ইচ্ছে করছে হা হো করে হাসতে, কিন্তু পরিস্থিতি হাতের নাগালের বাহিরে। জেসির আম্মু মিসেস জেসমিন আরো কিছু বলতে নিবে, অমনি তার হাজবেন্ড মিস্টার জোয়ারদার রহমান ধমকের স্বরে বলে উঠল, চুপ করবে এবার সবাই। তোমাদের নাটকগুলো আর দেখতে ইচ্ছে করছে না। কিছু করার থাকলে করে ওদেরকে বিদায় করো। ওনার বলা লাস্ট কথাটাতে জেসি আর তার আম্মু একটু ভালো লাগলো, কিন্তু আমার মায়ের একদম হৃদয়ে এসে লাগলো। এভাবে বলতে পারলেন উনি? এতটা অসহ্যকর আমরা। আমি মায়ের হাতটা শম্পার হাতে দিয়ে স্ট্রং হয়ে দাঁড়িয়ে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে বললাম, আঙ্কেল, আমরা আপনাদের এখানে থাকতে আসিনি, আমাদের ডেকে আনা হয়েছে। কারো বাসায় ডেকে এনে এভাবে অপদস্থ করাটা কোনো ভদ্র মানবের কাজ হতেই পারে না। যাই হোক, সবাই শান্তিতে বসুন, তারপর আমার
বিচারটা করুন। আমি আপনাদের এখান থেকে বিদায় হচ্ছি। আমার বাসায় ইভানের বুকের ভেতর হাহাকার করে উঠল, নিজের প্রতি ধিক্কার জানাচ্ছে। এটা ভেবে যে কেন এতটা ভদ্র হতে গেল, যে কারণে আমার হয়ে কিছু বলতে পারছে না বাবা মায়ের সামনে আর বড়দের সামনে। সবাই তো আর স্ট্রং পার্সোনালিটির হয় না, আল্লাহ সবাইকে এরকম করে সৃষ্টি করে নাই, এক একজন এক এক বৈশিষ্ট্যের হয়। সবাই সুন্দর করে বসে ঝামেলা শেষ করার জন্য প্রস্তুতি নিল। আমার এবার ভীষণ লজ্জা লাগছে নিজের কৃতকর্মের জন্য, কারণ এখন ওই দিনের ঝামেলার পুরো ঘটনা বর্ণনা দিতে হবে আর সবাই সবটা শুনবে। নিঃসন্দেহে একটা ভালো মেয়ের জন্য এটা লজ্জাজনক। মিস্টার সাখাওয়াত বললেন, জেসি বলো, তোমার কি বক্তব্য? কিসের বিচার চাচ্ছ তুমি? ইভান ভাই আমাকে থাপ্পড় মেরেছে। আজ পর্যন্ত আমার বাবা মা আমাকে গায়ে হাত তুললো না, আর উনি আমাকে থাপ্পড় মেরেছে। কতটা অপমানজনক বুঝতে পারছেন না আঙ্কেল? আমি আরো বলছি যে ইভান তোমার বড় ভাই, তাই তার অধিকার আছে তোমাকে শাসন করার। উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে কথাটা বললেন এবং জেসির বাবা মার নিকট সমাধান চাইলেন। জেসির আম্মু চুপ থাকলেও জেসির আব্বু বলল, জেসি মামুনি, ইভান তো তোমার বড় ভাই, সে তোমাকে একটু মেরেছে, তাতে কি এমন হয়েছে? পাপ্পা তুমি এটা বলছো? সে কেন আমাকে মারবে? তার কোনো অধিকার নেই আমাকে মারার। আচ্ছা, ইভান তোমাকে কেন মেরেছে শুনি? জেসির আম্মু প্রশ্নটা করলো জেসির উদ্দেশ্যে। আমি, ইভান, শম্পা আর ইভা এবার বেশ ঘাবড়ে গেলাম। নিশ্চয়ই জেসি এবার সব কিছু খুলে বলবে। জেসি বলল, সেদিন ইভান ভাইয়াকে এত করে বললাম আমাকে একটা বেলি ফুলের মালা কিনে হাতে পরিয়ে দিতে, কিন্তু সে দিলই না। বাসায় এসে দেখি থার্ড ক্লাস মেয়েটার রুমে গিয়ে তার হাতে বেলি ফুলের মালা পরিয়ে দিচ্ছে। এটা আমার রিয়াক্ট করা উচিত না? বলো তোমরা। আমি রিয়াক্ট করেছি বলে ইভান ভাই আমাকে থাপ্পড় মেরে দিল। বলেই ন্যাকা কান্না শুরু করে দিল। উপস্থিত সবাই স্তব্ধ। আমার আম্মু ইর্তিজার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। আমি ভয়ে মায়ের দিকে তাকাতে পারছি না। জেসির আম্মু বেশ চেঁচিয়ে বলল, তার মানে এই মেয়ের যত দোষ, এই মেয়ের জন্য আমার মেয়েকে ইভান থাপ্পড় মারার সুযোগ পেল। ওনার এমন উল্টাপাল্টা যুক্তি দেখে ইভান প্রায় রেগেই গেল। যখনই কিছু বলতে যাবে তাকে থামিয়ে দিয়ে তার বাবা বলল, জেসি যা বলল সব কি সত্যি? জি আব্বু। ইর্তিজার সাথে তোমার কোনো সম্পর্ক আছে? ইভান কোন রকম ভঙ্গিমা না করে সোজা বলে দিল, আমি ইর্তিজাকে ভালোবাসি আব্বু, কিন্তু তার সাথে আমার কোনো সম্পর্ক শুরু হয়নি। ইর্তিজার পক্ষ থেকে কোনো রকম সাড়া ছিল না। আমি এখানে দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিলাম না। ইভান আমাকে ভালোবাসে এই কথা সবার সামনে বলছে, এর আগে আর বলাও হয়নি। কথাটাতে আমি আর ইভান দুজনেই নার্ভাস ফিল করছি, কিন্তু জেসি আরো বেশি রেগে গিয়ে কান্নাকাটি শুরু করে দিল। জেসিকে থামানোর উদ্দেশ্যে মিস্টার সাখাওয়াত বলল, চুপ করো জেসি, এখানে কান্না করার কি হলো? এটা আপনি কি বলেন ভাই? আপনি কি জানেন না যে আমার মেয়ে সেই ছোট্টবেলা থেকে ইভানকে কত পছন্দ করে? আর তাই তো সামান্য একটা থাপ্পড়কে হজম করতে পারলো না, সারা জীবন কিভাবে কাটাবে শুনি? ভাই, আপনি এটার সাথে সারা জীবন মিলাতে পারেন না? অবশ্যই পারি, একটু দেখলে বোঝা যায় বাকিটা কি হবে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, ওই ফালতু মেয়েটার সাথে ইভানের বিয়ে হবে? আমি বলার কে? আমার ছেলে বড় হয়েছে, তার জীবন সঙ্গী কে হবে এটা সে ঠিক করবে। ইভানের বাবার কথা শুনে ইভান আনন্দে বাবাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করল। এতকাল বাবাকে সম্মান করার মূল্যটা আসলে আজ সে পেল। জেসির কান্নাকাটি আরো বেড়ে গেল। কান্না করতে করতে বলল, থার্ড ক্লাস মেয়ে যার কিনা কোনো পিতৃ পরিচয় নেই, এরকম মেয়ের জন্য আমাকে মারলে, এখন আবার তাকে নাকি বিয়ে করবে। আমি নীরবে সহ্য করলাম জেসির করা এই অপমানটা, কারণ এর বিপরীতে বলার মতো কিছু নেই আমার কাছে। আমার আম্মু মিস্টার জোয়ারদার রহমানের দিকে তাকিয়ে দুফোঁটা চোখের পানি ফেললো। জেসির আম্মু মেয়ের কান্না দেখে ভীষণ চটে গিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ের যত দোষ, এই মেয়ের জন্য আমার মেয়ের চোখে পানি এত, আমার মেয়ে এত কষ্ট পাচ্ছে। বেয়াদব একটা মেয়ে, কোনো বংশ পরিচয় নেই, ভেবেছে কার গলায় ঝুলে গেলেই বাঁচি। আমার মেয়ের না হয় বংশ পরিচয় নেই, তোমার তো বংশের পরিচয় আছে অনেক, তাহলে তুমি কেন অন্য কারো হাজবেন্ডের গলায় ঝুলে গেলে? দুনিয়ার পুরুষ লোকের অভাব পড়েছিল বুঝি? উপস্থিত সবাই আবারও ভীষণ অবাক হলো আম্মুর কথায়। জেসির বাবা মিস্টার জোয়ারদার রহমান একটু নড়ে চড়ে বসলেন। এবার জেসির আম্মু অনেকটা রুক্ষে ওনার সামনে এসে বললেন, কি? আমাকে এত বড় কথা? সাহস কত এই মহিলার? এই
কে আছো? গলায় ধাক্কা দিয়ে বের করে দাও এই চরিত্রহীন মা ও মেয়েকে। বেশ জোরে সোরে একটা থাপ্পড় পড়লো মিসেস জেসমিনের গালে। মিসেস জেসমিন গালে হাত দিয়ে চোখ লাল করে তাকিয়ে আছে সামনে থাকা জেদি মহিলা মিসেস রহমান, মানে আমার মায়ের দিকে। বসে থাকা সবাই দাঁড়িয়ে গেল। আমি আমার মাকে আগলে ধরলাম। আমি বুঝলাম আম্মু অনেকটা রেগে গেছে, কিন্তু আমার মাকে এইভাবে রাগ দেখাতে আমি কখনোই দেখিনি মনে হচ্ছে। বহু বছর পুষিয়ে রাখা রাগ মিটিয়ে নিলেন তিনি। থাপ্পড় মেরেই ক্ষান্ত হলেন না আম্মু। শক্ত চোখে মিসেস জেসমিনের দিকে তাকিয়ে বলল, ভেবেছিলাম এতটুকুতেই বাসায় চলে যাব, কিন্তু না, তুমি সেটা হতেই দিলে না। তোমরা মা মেয়ে তখন থেকে আমাকে আর আমার মেয়েটাকে যা না হয় তা বলে যাচ্ছ। আজ পর্যন্ত কেউ আমার মেয়েকে মুখের উপর কথা পর্যন্ত বলতে পারেনি, আর তোমার জেসির দিকে তাকিয়ে বলল, আর এই যে মেয়ে, শোনো, আমার মেয়ে থার্ড ক্লাস না। আমার মেয়ে প্রীতির পরিচয়হীন নয়, বরং পিতার পরিচয় দিতে আমার মেয়ের লজ্জা লাগে। এমন চরিত্রহীনা পিতার পরিচয় আমি আমার মেয়েকে কখনোই দেইনি। না চাইতেও মিস্টার জোয়ারদার রহমান জোরে ধমক দিয়ে বলল, ফারজানা, স্টপ দিস। ফারজানা, এই তুমি এই মহিলার নাম জানো? কিভাবে নাম ধরে ডাকছো যে? কি হয়েছে বলো না কেন? শার্টের কলার চেপে চেঁচিয়ে জিজ্ঞেস করছে মিসেস জেসমিন, কিন্তু মিস্টার জোয়ারদার চুপ করে আছে। তিনি নিজেই ফেসে গেল। সবচেয়ে বড় ধাক্কা খেলাম আমি ভেবেই পাচ্ছি না এই লোক আমার আম্মুকে হঠাৎ নাম ধরেই বা কেন ডাকবে। আমি প্রায় কান্না করেই দিলাম। কান্না করতে করতে মাকে বললাম, আম্মু কি হয়েছেটা কি বলো না আমাকে। এত বছর তো কত কি লুকিয়ে রাখলে, আর কতকাল রাখবে মা? এবার তো অন্তত বলো প্লিজ। আম্মু সামনের দিকে তাকিয়ে চোখের পানিটা মুছে মুচকি হেসে বলল, চুপ করতে বলছো যে? এখনো চুপ করেই থাকতাম। চুপ করেই থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার স্ত্রী আর মেয়ে আমাকে চুপ থাকতে দেয়নি। ও আচ্ছা, আমি তাদেরকে বলছি বলে তোমার গায়ে লাগলো, তাই আমাকে চুপ থাকতে বললে? অথচ যখন ওরা আমাকে আর আমার মেয়েটাকে বলছিল, তখন নিজের স্ত্রী সন্তানকে বললে না তো চুপ হতে? আমরা বুঝি স্ত্রী সন্তান ছিলাম না? ওনার লাস্ট এই একটা কথায় পুরো ড্রয়িং রুম জুড়ে ধামাকা হাওয়া বয়ে গেল। আমি তখন থেকে কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে বসে আছি। আমার মায়ের কথা এখনো শেষ হয়নি, তার জবাব দেওয়া এখনো শেষ হয়নি বিধায় উনি সবাইকে বলেছে চুপ থাকতে আর তাকে সব কথা শেষ করতে দিতে। এবার আব্বু আম্মু আর জেসির আম্মুর সামনে প্রশ্ন করেই যাচ্ছে, এইসব সত্যি কিনা। আম্মু আবার বললেন, শুনো মিসেস জেসমিন, তুমি কি যে বললে আমি আর আমার মেয়ের চরিত্রহীনা, তাই না? শুনো, আমরা চরিত্রহীনা নই। যদি এখানে কেউই চরিত্রহীনা হয়, সেটা তোমার হাজবেন্ড মিস্টার জোয়ারদার। বুঝতে পারছো? এই মহিলা, আপনার সাহস কিভাবে হয় আমার হাজবেন্ডকে চরিত্রহীনা বলার? স্ত্রী সন্তান ফেলে রেখে অন্য মেয়ের সাথে পরক্রিয়ার সম্পর্কে থাকলে সেটাকে আপনাদের ভাষায় কি বলে শুনি? কে কার স্ত্রী? কাকে ফেলে রেখে কাকে বিয়ে করেছে? সেটা আপনার চরিত্রবান হাজবেন্ডকেই জিজ্ঞাসা করে। মিসেস জেসমিন এবার অনেকটা ক্ষিপ্ত হয়ে তার হাজবেন্ডের কাছে গিয়ে চেঁচিয়ে বলল, কি হচ্ছে এসব? এই মহিলা এসব কি বলছে? আমি কিছুই বুঝতে পারছি না তো। মিস্টার জোয়ারদার এবারও চুপ করে আছে। তার মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে উনি বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। হাজবেন্ডের সাথে অনেক জোরাজোরি করেও কিছু বের করতে না পেরে জেসমিন আবার ছুটলো আমার আম্মুর কাছে। ইভানের বাবাও এবার মুখ খুলে বলল, আপা বলবেনই যখন, তখন আপনি না হয় ব্যাপারটা পরিষ্কার করে বলেন। কি আর বলবো ভাই, লজ্জার কথা। সামনে এতগুলো ছোট সন্তান আমাদের, তাদের সামনে এসব কথা বলতেও আমার ঘৃণা রাখছে, কিন্তু উপায় নেই, বলতেই যে হবে। আমি এবার আমার মাকে জাপটে ধরে বললাম, আম্মু তোমাকে বলতেই হবে, ক্লিয়ার করে সবকিছু প্লিজ বলো। এই যে সামনে দাঁড়িয়ে আছে ভদ্রলোকটা, যাকে সবাই ভদ্রলোক হিসাবেই জানলেও আমি জানি অন্য কিছু। এই মহামানবটাই তোর বাবা ইরতু, যার জন্য এতটা দিন তোকে এত এত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। এই পুরুষটাই আমার প্রাক্তন হাজবেন্ড, আমি তার প্রথম স্ত্রী। তোর যখন 1 বছর 3 মাস বয়স,
তখন সে যে আমার থেকে পালিয়েছে, সেদিনের পর আজ আমি তার দেখা পেয়েছি। উপস্থিত সবাই বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম, এবার আমি কখনোই আমার বাবাকে এই রূপে দেখতে চাইনি। আমি আমার বাবাকে অতি উঁচু স্থানে জায়গা দিয়ে রেখেছিলাম, কিন্তু সে কিনা একজন প্রতারক। কিন্তু বাবা তো, আমার শুধু মনে হচ্ছে এতদিন বাবার খোঁজ না পেয়ে ভালো ছিল। কিন্তু এখন তো মানুষ বলবে আমার বাবা একজন প্রতারক। মানুষ না বললেও আমার নিজের মন তো বলবে। আমি মেঝেতে লুটিয়ে পড়লাম। অন্যদিকে জেসি আর তার আম্মু প্রায় খেপে গেল। জেসি চেঁচিয়ে বলছে, বিশ্বাস করে না, এই মহিলা মিথ্যে বলছে। কিন্তু যখন দেখলো তার পাপ্পাও কোনো প্রতিবাদ করছে না, তখন বুঝে নিল হয়তো সবটাই সত্যি। আর তখনই চোরের মার বড় গলা হয়ে গেল। জেসমিন চেঁচিয়ে বলে উঠল, নিশ্চয়ই তোমাদের ডিভোর্স হয়ে গেছে, তো এখন কি চাই তোমাদের? কোন রকম অধিকার চাইবে না তোমরা মা মেয়েরা, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আমি এক ধ্যানে তাকিয়ে আছি এই বিশ্রী মহিলাটার দিকে। যেমন বিশ্রী ব্যবহার তার, তেমন বিশ্রী মন মানসিকতা। জেসমিনের এমন কথায় মিস্টার সাখোয়াত মির্জা মৃদু ধমক দিলেও সে থেমে নেই। সে তার গানই গাইছে। এবার খুব বিশ্রী ভাবেই বলল, তুই এসেছিস আমার হাজবেন্ডকে নিতে, আর তোর মেয়ে এসেছে আমার মেয়ের মাঝে ভাগ বসাতে। দুটোই একই চরিত্রের। ইভান এবার কিছুটা জোরেই বলল, উল্টোটা হবে ফুপি, তুমি ওই আন্টির হাজবেন্ডকে নিয়েছো আর তোমার মেয়ে যাচ্ছে তারই মেয়ের মাঝে আসতে। তবে মনে রেখো, তোমার হাজবেন্ডের চরিত্রে সমস্যা ছিল বলে এমন ভালো মহিলাকে রেখে তোমার কাছে গিয়েছিল, কিন্তু আমার চরিত্র রুচি এতটাও খারাপ হয়নি যে লক্ষ্মী রেখে এমন শাকচুন্নিকে চয়েস করব। দরকার পড়লে সারা জীবন সন্ন্যাসী হয়ে থাকবো, তাও তোমার মেয়েকে বিয়ে করব না। জেসি এবার তেড়ে এসে বলল, তোমার সাথে আমার মতো হাই লেভেলের মেয়েকে চায় না। যার রুচি এমন, তার সাথে থার্ড ক্লাস মেয়েরে যায়। মিস্টার সাখোয়াত মির্জা জেসিকে ধমক দিয়ে বলল, এমন উদ্ভট আচরণ করে নিজের নিচু মন মানসিকতার পরিচয় দিও না জেসি। আমার মেয়েকে কেন ধমকাচ্ছ ভাই? ওই মা মেয়েকে রেখে কি এখন তামাশা দেখবে নাকি? তামাশা তো তোমরা দেখাচ্ছ। যাই হোক আপা, আপনার সাথে এবার একটু কথা বলা যাক। লাস্ট কথাটা আমার আম্মুর উদ্দেশ্যে বললেন উনি। আমার আম্মু ছোট্ট করে জবাব দিল, বলে। শুনেন আপা, যা হওয়ার হইছে। এবার কথা হলো, আমার ছেলে যেহেতু আপনার মেয়েকে পছন্দ করে, তাহলে আপনার কাছে প্রস্তাব রাখছি, আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য দিবেন। ইভান ভাবেনি তার আব্বু এত তাড়াতাড়ি এইসব নিয়ে কথা বলবেন। তবে বোঝা যাচ্ছে তার বোনের প্রতি ক্ষোভ থেকেই এমনটা করলো। জেসির অবস্থা দেখার মতো না। জেসির মায়ের মুখ বাংলার 21 হয়ে আছে। শম্পা আর ইভার মুখে হাসির আভাস মিলেছে। তবে এরকম একটা সময়ে আমার জন্য এমন কথাবার্তা খুবই কঠিন হয়ে গেল। তাও আমি আমার মায়ের পানে তাকিয়ে আছি। তবে এরকম একটা সময়ে আমার জন্য এমন কথাবার্তা খুবই কঠিন হয়ে গেল। তাও আমি আমার মায়ের পানে তাকিয়ে আছি, মা কি বলে সেটা শোনার জন্য। ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে আম্মু আমার উদ্দেশ্যে বলল, মা, তোর বাবাকে দেখা হয়েছে? আমার চোখের পানি টইটুম্বুর হয়ে আছে। নিরুত্তর হয়ে মায়ের দিকে তাকিয়ে আছি। আমার থেকে কোন রকম উত্তর না পেয়ে মা এবার মিসেস মির্জার উদ্দেশ্যে বলল, আপা, আমরা আসি। আমার মেয়ে আর আপনার এখানে চাকরি করবে না। ইর্তিজা, চল বাসে যেতে হবে। মিস্টার সাখোয়াত মির্জার প্রস্তাব ইনডাইরেক্টলি নাকচ করাতে উনি বেশ অপমান বোধ করলো। তাই উনি আর কথা না বাড়িয়ে নিশ্চুপ হয়ে আছে। ইভান অনেকটা বাধ্য হয়েই বলল, আন্টি বাসায় যাবেন মানে? আব্বু যে বলল কিছু তো বলেন, আর প্লিজ না করবেন না। ইভানের আম্মু এবার বলল, আপা, ইর্তিজা আর থাকবে না এখানে। এটা কি বলছেন আপা? এটা কিভাবে হয়? মেয়েটার প্রতি কতটা মায়া জমে গেল। শুনেন আপা, আমার মেয়ের জীবনে তাকে কখনো আমি চোখের পানিটুকু পড়তে দেইনি কিছুর জন্য। যদি আমার মেয়ে কখনো কান্না করে থাকে তাহলে সেটা তার বাবার জন্য। আর আজ আপনার এখানে আমার মেয়ে একটুকু ভালো থাকার জন্য এসেছিল, কিন্তু সে তার সম্পূর্ণ ভালো থাকার কারণটাই হারালো। এতদিন যেই কুৎসিত অতীতটা আমি আমার মেয়েটার থেকে লুকিয়ে রেখেছিলাম, আজ সেটাও উন্মোচন হলো। আজকের মতন এত দুঃখ কষ্ট আর কান্না আমার মেয়ে আর কখনোই পায় নাই। তাই আজকেই যেন এটাই প্রথম আর শেষ দিন হয় আমার মেয়ের জন্য। এটাই আমার চাওয়া।
আপনার এখানে থাকলে আমার মেয়ে কতটা ভালো থাকবে সেটা আমি মা বুঝে গেছি। আর রইল বিয়ে, আপনারা সবাই রাজি থাকলে আমি আমার মেয়েকে এই পরিবারে বিয়ে দিতে রাজি না, এবং এটা কখনো সম্ভব না। এই পরিবারের সীমানায় আমি আমার মেয়ের ছায়াও আমি পড়তে দিব না। একপাশে এলোমেলো হয়ে বসে থাকা আমি এবার চোখ তুলে মায়ের দিকে তাকালাম। মায়ের মুখ কঠিন থেকে কঠিনতর হয়ে আছে। এবার ইভানকে একবার বোঝা যাচ্ছে ইভানের মনের অবস্থা। এতটা এগিয়ে যাওয়ার পরেও প্রিয় মানুষকে না পাওয়ার যন্ত্রণা কতটা তীব্র সেটা কেবল তারাই জানে যাদের প্রিয় মানুষকে পেয়েও অল্প ভুলের জন্য কিংবা অন্যের ভুলের জন্য হারিয়ে ফেলে। ধমকে বললেন, কি হলো, এখনো বসে আছিস কেন? চলে আয়। আমি এলোমেলো পায়ে কয়েক পা এগিয়ে গিয়ে বললাম, আম্মু আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। আমার মনের অবস্থা একজন মা ভালো করেই বুঝতে পারে। তাই আম্মু মুখের কঠিন ভাব বজায় রেখেই বললেন, জাস্ট 2 মিনিট। পেছন ফিরেই সবার মাঝে দাঁড়িয়ে থাকা মিস্টার জোয়ারদার রহমানকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম আমি। মায়ের কাছে অনুমতি নেওয়ার সময় উনি বলাতে ইভান সহ সবাই ভেবেছিল হয়তো ইভানের কথা বলছি, কিন্তু এখন এমন কাণ্ড দেখে সবাই চমকে উঠল। আমি এসব পরোয়া করলাম না। আমি বহু বছর পর পাওয়া বাবাকে খুব যতনে জড়িয়ে ধরে কান্না করতে থাকলাম। আকস্মিক ঘটনায় আমার বাবা মিস্টার জোয়ারদার রহমানও বেশ চমকালো। এই মুহূর্তে আমার জন্য তার বেশ মায়াও হচ্ছে। এমন সময় হিংসায় জর্জরিত হয়ে জেসি এসে আমার হাত ধরে টেনে ধরে বলল, ছাড়, তুই আমার বাবাকে জড়িয়ে ধরেছিস কেন? এটা শুধু আমার পাপা। একটু জড়িয়ে ধরতে দে না বোন, এতদিন তো তুই পেয়েছিস বাবার আদর, আমি তো আর কেড়ে নিচ্ছি না। সবাই প্রায় কেঁদেই দিল আমার এমন পাগলামো দেখে। এই মেয়েটা বাবার জন্য কত কি করছে, কত কটু বাক্য, কত আনন্দ উল্লাস, কত স্বপ্ন, কত আশা আকাঙ্ক্ষা ভাত দিয়ে দিয়েছে। এই সব কিছুর সাক্ষী একমাত্র শম্পা। আমার আহাজারি শুনে জেসি ফের বলল, ছাড়, নাকা কান্না করবেন একদম। তোদের শুধু সব ধান্দা। আমি তোদের মামের নাটক বিশ্বাস করিনি। মিস্টার জোয়ারদার এবার জেসিকে একটা ধমক দিয়ে বলল, চুপ করো জেসি। আমি যেন একটু আশকারা পেলাম। হ্যাঁ, এই আহ্লাদি পনাটাই তো চাইতাম আমি। হয়তো বাবা আমাকে সবকিছু থেকে আগলে রাখবে, বাবার রাজকন্যা হব আমি। কান্না করতে করতে ফুপাতে লাগলাম। বাবা এবার হালকা করে আমার মাথায় একটু হাত রাখলো। আমার কান্না যেন এতে আরো বেড়ে গেল। সকল লাজ লজ্জা ভুলে গিয়ে ছোট্ট মেয়ের মতো বাবার বুকে মাথা ঠেকিয়ে বাবা বাবা বলে ফুপিয়ে কান্না করছি। বাবা মাথায় হাত রাখায় একটু ভরসা পেয়ে বাবার প্রতি থাকা সব অভিযোগ এর খুলি নিয়ে বসলো। জানো বাবা, সেই ছোট্ট কাল থেকে মাকে কতবার তোমার কথা জিজ্ঞেস করেছি, কিন্তু মা তো তোমার ব্যাপারে কিছুই বলে নাই আমাকে। জানো বাবা, তোমাকে এক নজর দেখার জন্য আমার দু চোখ অধীর আগ্রহে থাকতো, কিন্তু তোমাকে এভাবে দেখতে চাইনি আমি। বাবা জানো, সবাই আমাকে কত কথায় যে শোনাতো তুমি নেই বলে। তুমি কেন এই জাহার নামে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলে? কি দোষ ছিল বাবা আমার? তুমি চাইলে পারতে আমাদেরকে সুন্দর একটা জীবন দিতে, বলো পারতে না বাবা? বাবা চুপ করে আছে, তার কাছে যে কোনো প্রশ্নের উত্তরে জানা নেই। আমি আমার বাবার বুক থেকে ঠেলে মেঝেতে পড়ে চিৎকার করে বলে উঠলাম, জানো পৃথিবীর নিষ্ঠুরতম মানুষজন যারা আমাকে বলতো আমি পিতৃহীন, পরিচয়হীনা, দেখো তোমরা আমি পিতৃহীন আর না, আমার বাবা আছে। এই সুদর্শন পুরুষটাই আমার বাবা, যে আমাকে জন্ম দিয়েছে কিন্তু পিতৃতান্ত্রিক কোনো আনন্দ দেয় নাই। এটা তার দোষ নয়, এটা আমার কপালের দোষ। আমার কপালে ছিল না। আমার আহাজারিতে পুরো ড্রয়িং রুম স্তব্ধ। কেউই যে আমাকে সান্ত্বনা দিবে সেটাও পারছে না, কারণ একজন আমার এমন অশান্ত রূপ দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে। ইভান তার কষ্ট ভুলে গিয়ে আমার দুঃখে দুঃখিত হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। এলোমেলো ভাবে মেঝেতে বসে থাকা আমার মাথায় দ্বিতীয়বারের মতো হাত রেখে বাবা বললেন, আমাকে ক্ষমা করে দিস মা, আমি চাইলে তোকে সুন্দর একটা জীবন দিতে পারতাম। ভীষণ আফসোসের স্বরে কথাটা বলেই উনি ড্রয়িং রুম ত্যাগ করে চলে গেলেন। আমি এখনো ওইভাবেই বসে আছি। কিছু সময়ের জন্য কান্না থামিয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম, আম্মু আমার সব কষ্ট শেষ। দেখেছো, উনি আমাকে মা বলে ডেকেছে, এতেই আমার হবে। আমার আর কোনো কিছুই চাওয়ার নেই। চলো বাসায় চলে যাই আমরা। শম্পা এসে হাত ধরে আমাকে উঠতে সাহায্য করলো। শম্পার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, আমি ঠিক আছি রে। চোখ মুছতে মুছতে শম্পা বলল, আমি তো জানি আমার ইর্তে পাখি অনেক স্ট্রং। এবার বিদায়ের পালা।
বিদায় নিতে হবে যে আমাদেরকে। এইখানে থাকার কোনো পরিস্থিতিই নেই আমাদের। আমি মিস্টার মির্জা আর মিসেস মির্জার কাছে গিয়ে বললাম, আন্টি আঙ্কেল, আমাদের জন্য আপনাদের বাসায় এত ঝামেলা হলো, আমি খুব দুঃখিত, আমরা আসি এবার। মিস্টার মির্জা নিচের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মিসেস মির্জা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দোয়া করি মা, অনেক ভালো থেকো। নিঃশব্দে চোখের পানি মুছে নিয়ে ইভার সামনে এসে দাঁড়ালাম। মুহূর্তেই ইভা জড়িয়ে ধরলো আমাকে। আপু ভীষণ ইচ্ছে করেছে তোমাকে যেতে না দিয়ে রেখে দিতে, কিন্তু সেই মুখ আমাদের নেই। খুব মনে পড়বে তোমাকে। যেখানে থাকো ভালো থেকো। আমি আবারও চোখের পানি ডান হাতের সাহায্যে মুছে নিয়ে ইভার গালে হাত রেখে বললাম, কান্না করছো কেন বোকা মেয়ে? কান্না করলে তো তোমাকে খুব পচা দেখায়, একটু হাসো তো। ইভা নিচের দিকে তাকিয়ে ফুপাতে লাগলো। আমি ছোট্ট করে বললাম, ভালো থেকো মিষ্টি মেয়ে। সবার থেকে বিদায় নেওয়া হয়ে গেছে। মিসেস রহমান অল্প দূরে দাঁড়িয়ে মেয়ের আহাজারি দেখছে। এবার ডেকে একটু তাড়া দিয়ে বলল, ইর্তিজা, হয়েছে তো, আসো এখানে, আমার দম বন্ধ হয়ে আসছে মা। মায়ের দিকে চোখ তুলে তাকাল, চোখের পানি মুছতে মুছতে বলল, এই তো আম্মু, শেষ, আসছি। সবার পেছনে এক কোনায় দাঁড়িয়ে আছে ইভান। পুরুষ লোক কান্না করতে পারে না, এটা আমরা সবাই জানি। ইভানও হয়তো কান্না করছে না, তবে তার চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে সে কান্না লুকাচ্ছে। আমি ধীর পায়ে ইভানের দিকে এগিয়ে গেলাম। আজ অনেকটা কাছে গিয়েই দাঁড়ালাম। যে মেয়ে ইভানকে দেখলে 10 হাত দূরে থাকে, আমি আজ একদম ইভানের মুখোমুখি এসে দাঁড়ালাম। নিচে মুখ করে রাখা ইভান আমার পা গুলো দেখতে পাচ্ছে। দুজনেই চুপ করে আছি, কেউই কাউকে কিচ্ছু বলছি না। কি বা বলবো? চলে যাচ্ছি, ভালো থেকো, এটা বলবো? এটা তো হয়তো সবাই বলে, তবে যারা ভালো থাকতে বলে যায়, আসলে কি ভালো থাকে? ইভান কিছু বলছে না, আর আমিও কিছু বলছি না। তবে ইভান স্পষ্ট শুনতে পাচ্ছে আমার ফুপিয়ে ফুপিয়ে কান্না করার শব্দ। আমিটা আজ হয়তো সারা জীবনের কান্না করে নিচ্ছি। সব সময় মুখে হাসি ঝুলিয়ে রাখা মেয়েটার হৃদয়ের দুঃখ কষ্ট আজ কান্না করেই ঝেড়ে ফেলে দিচ্ছি। কিছু সময় এইভাবেই পার করার পর আমি ঘুরিয়ে দাঁড়িয়ে চলে যেতে নিলেই আচমকা পেছন থেকে ইভান আমার হাতটা ধরে টেনে আবার সামনে ঘুরিয়ে দিয়ে জড়িয়ে ধরলো। আমি যেন এবার কান্না করতেও ভুলে গেলাম। আমি প্রায় পাথর হয়ে গেলাম। আমি কান্না করতে না পারলেও ইভান এবার কেঁদেই দিল। কান্না ভেজা কণ্ঠেই বলল, আমার ইর্তু, তুমি আমারই চলে যাচ্ছ বলেই যে আমি তোমাকে হারিয়ে ফেলবো, এটা আমি এখনো ভাবছি না। আমার নামে কেউই হলে সেটা কেবল তুমি, তা না হলে আর কেউই না। ইভানের কথা শেষ না হতেই মিসেস রহমান মানে আমার মা আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল ইভানের কাছ থেকে। আমি যে কিছু বলবো সেই সুযোগটুকুও দিল না। আমার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইভান। এলোমেলো পায়ে হেঁটে ইভানের চোখের সামনে থেকে অস্পষ্ট হচ্ছে আমি, আর মনে মনে নিজের জীবনকে ধিক্কার জানিয়ে বলছি, কেন এমন জীবন হলি? একটু সুখ কি আমার জন্য ছিল না? হয়তো ছিল না। ইভান আর আমার বিচ্ছেদের সাক্ষী হয়ে রইল সম্পূর্ণ মির্জা বাড়ি। সমাপ্ত।